বিয়ের আসনে কবুল বলার পরেই মাহার স্বামী নিজের কাজের উসিলা দিয়ে চলে যায়। মাহার মুখ তা পর্যন্ত দেখে না। শহর ছেড়ে ট্রেনে করে গ্রামে শ্বশুর বাড়িতে এসেও স্বামীর দেখা পায় না মাহা। এমন না যে সে সুন্দর না, যে কোনো মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। প্রতিবেশীদের কটু কথায় মাহার মেজাজ গরম হয়, তাও কিছু বলতে পারে না, কারণ তার মা আগেই বলে দিয়েছে এখানে কারোর মুখের উপর যেন কথা না বলে। কিন্তু এই নীরবতা কতক্ষণ থাকবে মাহা জানে না। মারহানা মাহা চঞ্চল আর বোকা শোকা একটি মেয়ে, মুখে মিষ্টি হাসি লেগে থাকে সব সময়। দুনিয়ার নিষ্ঠুরতার সম্পর্কে তার জানা নেই। মা আর বাবার সাথে থাকতো। বড় বোন আছে যার বিয়ে হয়েছে 2 বছর আগে। তার বড় বোন কোনো এক কারণে তাকে সহ্য করতে পারে না, হয়তো হিংসা, কিন্তু মাহা তা দেখেও যেন দেখে না। হেসে উড়িয়ে দেয় বোনের তিক্ত কথাগুলো। হঠাৎ বিয়ের কারণ তার এখনো অজানা। এখন সে জমিদার বাড়ির বড় ছেলের বউ, সেও ধনী ঘরের মেয়ে। মাহার মা আর বাবার ইচ্ছে ছিল তাকে ডক্টর বানাবে। মাহা ও বাবা মার ইচ্ছে পূরণের জন্য পড়াশোনায় খুবই আগ্রহী ছিল, কিন্তু তার মাঝে বিয়ের তা অনাকাঙ্ক্ষিত ছাড়া কিছুই না। বিয়ের দিন সকালে মাহার মা তাকে ডেকে উঠিয়ে বলে আজকে তার বিয়ে। মাহার সে কি কান্না, সে কিছুতেই বিয়ে করবে না। 16 বছরের মাহার কান্না তার মা শুনেও শুনল না। পরে রাগ করে বিয়ের জন্য রাজি হয়েছে মাহা। জমিদার বাড়ির বড় ছেলে শুনে কান্নাগুলো আরো বেড়ে গিয়েছিল। নিশ্চয় বুড়ো হবে। তবে বিয়ের দিন নিজের ঘরে সাদা কালো ক্যামেরায় বন্দি করা একটি সুদর্শন পুরুষের ছবি নিজের ঘরে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মাহা। পাশ থেকে দাদির শাশুড়ি বলে উঠল এই নাকি তার স্বামী। মাহা একটু লজ্জা পেল, যদিও সে সহজে লজ্জা পায় না। তাও কেমন যেন লজ্জা লাগলো, যার কারণ নিজেও বুঝল না। তবে গায়ের রংটা সাদা, কালো ফ্রেমের কারণে ধরতে পারল না। বিয়ের রাত মাহা একা থাকলো। বিয়ের পর দিন থেকেই পরিবারের নিয়ম কানুন শুনে মাহা জ্ঞান হারানোর অবস্থা। যৌথ পরিবারে নিজেকে মানিয়ে নেওয়া সহজ না বুঝতে পারল। তার ভিতর স্বামী নামক মানুষটা উধাও। মাহার জানতে ইচ্ছে করে লোকটি কেমন হতে পারে। কি অদ্ভুত তাই না? যাকে দেখেনি, যাকে বিয়ে করতে চায়নি, তাকে এখন দেখার জন্য মন আকুল। মাহার মনে সারাদিন এসব কথা ঘুরপাক খেতে থাকে। এই পরিবারের কিছু মানুষ আছে যারা তাকে আপন করে নিয়েছে, আবার কিছু মানুষ আছে যারা মাহাকে সহ্য করতে পারে না। অবুঝ মাহা এগুলো বুঝেও যেন বুঝে না। মাঝে মাঝে ভাবে কি অদ্ভুত, সে তার স্বামীর জন্য গ্রামে আসলো, আর তার স্বামী শহরেই ঘাপটি মেরে বসে আছে। দাদিজান আসতে পারি? আরে না দো নাকি, আহো আহো, যখন মন চায় আইবা, আবার জিজ্ঞান লাগে নাকি? দাদিজান, আমি কি অভদ্র নাকি যে অনুমতি ছাড়া আসবো? পরনে কুচিবিহীন বাংলা কাপড়, পায়ের দিকে হালকা উঁচু করে ঘরে আস্তে আস্তে চঞ্চল সুরে মাহা কথাগুলো বলল। এই মেয়ের চঞ্চল কথাগুলো রাহেলা বেগমকে মুগ্ধ করে। খুব সহজেই সবাইকে আপন করে নেয়। রাহেলা বেগম মুচকি হেসে বলে আরে না, তুই অভদ্র হবি কেন? তুই তো লক্ষ্মী মেয়ে। ঠিক বলেছ। আচ্ছা দাদাজান কোথায়? আমি তোমাকে ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। তোর দাদা যান বাগানে গেছে, বল কি বলবি? দাদিজান, আমার স্বামীজান কবে আসবে? আজকেও কতগুলো মহিলা এসে কতগুলো কথা শুনিয়ে গেল। কথাটা বলে মাহা তার দাদি শাশুড়ির দিকে পিট পিট চোখে তাকালো উত্তরের আশায়। স্বামী যান অবাক হলে কেন? এই নামে মানুষের সামনে ডাকবি না, খারাপ কইব। কেন খারাপ বলবে কেন? এ বাড়িতে তো এটাই নিয়ম। তোমাকে দাদিজান, দাদাজানকে দাদাজান, শাশুড়ি আম্মাকে আম্মাজান, শ্বশুর আব্বাকে। এই থাম থাম, তোর আর কওন লাগবো না, কিন্তু মেহরাবকে এই নামে ডাকবি না, ও নিজেও নিচে যাবে। দাদিজান, উনি কি সত্যি খুব রাগী? আমাকে কি মারবে? এই হুন, আমার নাতি রাগী হইতে পারে, কিন্তু বউর শরীরে কারণ ছাড়া হাত উঠাইব না। তুই ওর কথা মাইনা চললেই হবে। না মানলে কি মারবে? ওই আইলে ওরেই জিগাইস। আল্লাহ, আম্মাজান বলছিল ছাদের থেকে আচারের ডিব্বা আনতে। আমি তো ভুলেই গিয়েছিলাম। দাদিজান, আমি যাই। বলে মেয়েটা দৌড় দিল। ভুলে গেল এটা তার শ্বশুর বাড়ি। এভাবে তাকে যেতে দেখলে তার দোষ হবে। গভীর রাত, চারপাশে নীরবতা। মাহা গভীর ঘুমে বিভোর। দরজার খটখট আওয়াজে মেয়েটা বিরক্ত বোধ করলো। ঘুম যেন আজ তার চোখ থেকে যেতেই চাচ্ছে না, কিন্তু আওয়াজটাও থামার নাম নেই।
বরং আরো বেড়েই চলেছে। অবশেষে মাহার ঘুম ভাঙিয়েই ছাড়লো। মাহার ঘুম ভাঙার পর মাহার মেজাজ চরম পর্যায়ে গেল। এই বাড়িতে এসেছে পর থেকেই তারা তাদের শত্রুতা পালন করছে, তাকে ঘুমাতে না দিয়ে। তবে কখনো এভাবে করাঘাত করেনি। মাহা দরজা খুলে প্রতিবাদের সুরে কিছু বলতে যাবে, তার আগেই পুরুষালী একটি গম্ভীর সুর ধমকে ওঠে। দরজা খোলার আগে কে এসেছে এটা জিজ্ঞেস করতে কি মুখ ব্যথা করে? মাহার সামনে দাঁড়ানো গম্ভীর মানুষ তার দিকে তাকিয়ে আবার ঘরে টানানো বড় ছবিটার দিকে তাকালো। অতঃপর বুঝলো এই তার সেই স্বামী, যে বিয়ের দিন তাকে রেখে কাজের জন্য গিয়েছিল, যার সাথে বিয়ে হওয়ার 3 দিন পর সামনে থেকে মুখ দেখার সৌভাগ্য হলো মাহার। আচ্ছা, মাহার তো স্বামীর মুখ দেখার জন্য কত কৌতূহল ছিল, তবে তার স্বামীর কি কৌতূহল ছিল না? না, মাহার ছোট মাথায় আর কিছু ভাবতে চাইলো না। আর লোকটা কি বলতে চাচ্ছে এটাও তো বুঝতে পারছে না। তাই মাহা বলে উঠল, মানে? বাড়িতে আরো পুরুষ আছে, এটা কি জানো না? তারাও তো আসতে পারতো। কেন, তারা আসলে কি হতো? অবুঝ মাহা বুঝলো না সে যে ভুল কথা বলে ফেলেছে। তবে কথা বলার পর মেহেরাবের দিকে তাকিয়ে ওর বুক ধক করে উঠল। লোকটা রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মাহা মাথা নিচু করে ফেলল। সাহস হলো না লোকটার দিকে তাকানোর। ঘরময় চলল নীরবতা। আমি বাদে যে পুরুষ এ ঘরে প্রবেশ করবে তাকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়বো, আর তুমিও ছাড় পাবে না বেগম সাহেবা, কথাটা যেন মনে থাকে। ভয়ে চঞ্চল মাহার মুখ বন্ধ হয়ে গেল। লোকটা কি তাকে হুমকি দিল? সে এমন কি বলেছে? মাহার কান্না পেল। বিয়ের পর আজকে প্রথম দেখা হলো, আর আজকেই বকাঝকা শুরু করে দিল। ভবিষ্যতে কি হবে তার? কি হলো, আমার কথা কি কানে যায়নি? হুম, গেছে তো, দোকানেই গেছে। বিশেষ করুন, মিথ্যে বলছি না। আপনার মন চাইলে ওদের জিজ্ঞেস করুন। ভালো। এখন কি ঘরে ঢুকতে দেবে নাকি না? ঘরকে দখল করে নিয়েছো? এবার না না, আমি কেন ঘর দখল করব? বলে মাহা সরে দাঁড়িয়ে পড়ল। মেয়েরাব ঘরে গিয়ে খাটে বসলো। বসে সামনে দাঁড়ানো মেয়েটার দিকে নিপুণ দৃষ্টিতে তাকালো। মেয়েটার গায়ে লাল রঙের শাড়ি, মেহেদি রঙা 2 হাতে মোটা মোটা দুটো বালা, গলায় সোনার চেইন, কানে ছোট দুল, চুলগুলো এলোমেলো ভাবে খোপা করা। দেখেই বোঝা যাচ্ছে এই যে নতুন বধূয়া। মেয়েটি মাথা নিচু করে থাকলেও হাত দুটো একটি আরেকটির সাথে ঘষছে। দেখেই বোঝা যাচ্ছে এই মেয়ে চুপ থাকার মতো মেয়ে না। এই মেয়ে যে চঞ্চল পাখি তা খুব সহজভাবেই বোঝা যাচ্ছে। কিছু বলতে চাও? না মানে, এত রাতে আসলেন যে? কেন, ভালো লাগে না বলছি? আমি সেভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছো? কিছু নয়, এমনি মুখ ফসকে বের হয়ে গেছে। আচ্ছা, মানলাম, কিন্তু এই দুদিনে কি বাড়ির নিয়ম কানুন কিছুই শেখনি? সে কখন এসছে? তোমার কি উচিত ছিল না আমি খেয়েছি নাকি না খেয়ে এসেছি জিজ্ঞেস করো? আল্লাহ, আপনি খাননি? একটু বসুন, আমি খাবার নিয়ে আসছি। যাবো আর আসবো। বলেই মাহা দৌড় দিল। অপর পাশের মানুষটি কিচ্ছু বলতে চায় নাকি শোনার প্রয়োজন বোধ করল না। হয়তো সে এখান থেকে পালানোর সুযোগই ছিল, আর না হলে মেহেরাব না খেয়ে আছে বলেই এমন উতলা দেখালো। রান্নাঘরে মাটির চুলায় তাকিয়ে দাঁড়িয়ে আছে মাহা। ভাত ছাড়া আর কিছু নেই ঘরে। অদ্ভুত, কত কিছুই তো রান্না করা হয়েছিল, সবই শেষ নাকি? হঠাৎ মনে হলো তার পিছনে কেউ তাকে দেখছে। মাহা সেই দিকে তাকালো, অথচ সেখানে কেউ নেই। মাহা নিজের শাড়িটা ঠিক করে নিল, যা পেটের থেকে একটু সরে গিয়েছিল। আবারও মাটির চুলায় নজর দিল। এই চুলায় রান্না করে কিভাবে? সে তো আগে কখনো রান্না করেনি, আর কি বা রান্না করবে? এই বৌমা, এই রাতে এখানে কি করো? খিদা লাগছে নাকি? পেছন থেকে ছোট ছাছির কথা শুনে মাহা পিছনে ঘুরল। এই ভদ্র মহিলা মাহাকে খুব আদর করে, মাহারও তাকে ভালো লাগে। আর তাদের ভাব এর একটাই কারণ, দুজনের স্বভাব চরিত্র এক, কথাবার্তা চঞ্চলতা সব দিক দিয়ে। ছোট চাচি যান, জানেন কি হয়েছে? কি জানবো? হ্যাঁ রে, তুই কি লজ্জা পাইতেছিস? বলো কি, আমি লজ্জা পাচ্ছি? আচ্ছা, বুঝলে কিভাবে? আমি সবই বুঝি এখন। কি হয়েছে? আমার উনি আসছে চাচি যান। উনি আবার কেডা? আরে বুঝো না কেন? বোঝার চেষ্টা করো, তাহলেই তো বুঝতে পারবা। মেহরব আইছে? চাচি যান, ওনার জন্যই তো খাবার নিতে আসছি, কিন্তু কিছুই তো পাচ্ছি না খাবারের জন্য। আচ্ছা তুই খারা, রন্ধন আছে তো, ওই যে ওইখানে তাইলেই পাইতি। বলেই রান্নাঘরের ডান দিকে রাখা একটা পাত্রে থেকে তরকারি বেড়ে দিল। মাহা খাবার নিয়ে চঞ্চল পায়ে নিজের ঘরে যাওয়া শুরু করলো। এই আস্তে যা, পইরা যাবি। ঘরে ঢুকে মাহা দেখে মেহেরাব কপালে হাত দিয়ে শুয়ে আছে।
লোকটা কি ঘুমিয়ে পড়লো নাকি? মাহা কি ডাক দিবে? যদি আবার রেগে যায়? দ্বিধা দ্বন্দ্বে ভুকে মাহা অবশেষে ডেকে উঠল। এই যে শুনেন, ওগো ঘুমিয়ে পড়লেন নাকি? মাহার এই সম্বোধন শুনে মেহেরাব অদ্ভুত চোখে তাকালো মাহার দিকে। কি হলো, এভাবে কেন তাকাচ্ছেন? ওগো। হ্যাঁ, কেন আপনার খারাপ লেগেছে? না, তেমন কিছু না। সামান্য খাবার আনতে এত সময় লাগার কারণটা জানতে পারি? আসলে হয়েছে কি শুনেন, প্রথমে রান্নাঘরে ঢুকেছি, তারপর পাতিলের ঢাকনা খুলে দেখি ভাত আছে, তারপর ভাত নিয়েছি থালায়, তারপর তরকারি নেয়ার জন্য তরকারির ঢাকনা খুলে দেখি তরকারি নেই। পরে অনেক ভাবলাম কি করা যায়, আমি তো রান্নাও করা জানি না। পরে ছোট চাচি যান। এবে চুপ। আমি কি এত কিছু জানতে চেয়েছে? একটু আগেই তো জিজ্ঞেস করলেন। অনেক হয়েছে। এখন খাবার দিয়ে আমাকে উদ্ধার করলেই খুশি হতাম। ইস, খুব খিদে পেয়েছে তাই না? শেষ কখন খেয়েছিলেন? এই যে এখন খাচ্ছি তোমার কথাগুলো। ভাত না খেলেও চলবে। মাহা মেহেরাবের ঠেস মারা কথাটা বুঝলো। বুঝে আর এক মুহূর্তও দেরি করলো না খাবার দিতে। খেতে দিল মেহেরাবকে। তুমি খেয়েছো? খেয়েছি। জানেন, এই বাড়িতে ঝাল খুব কম খায়, আমি আবার ঝাল বেশি খাই, তাই খেতে ভালো লাগে না, তবে রান্নাগুলো খুব মজার হয়। মেহেরাব খাচ্ছে আর সাথে গিলছে মাহার কথার ছুরিগুলো। মনে হচ্ছে কত বছরের কথা সে বলছে। এই মেয়ে কি এত কথা কেউ বলতে পারে? জমিদার সৈয়দ জালাল উদ্দিনের বড় ছেলে সৈয়দ মেহেরাব মায়ান। মেহেরাবের ছোট 2 বোন আছে। এক বোনের বিয়ে হয়েছে, আর এক বোন এবাড়ির কনিষ্ঠ কন্যা, যার বয়স প্রায় মাহার সমান। এই জন্যই তো মাহার সাথে খুব ভাব। মেহেরাবের মেজ চাচার 2 ছেলে, ছোট চাচার 1 মেয়ে 1 ছেলে। জমিদার বাড়ির মূল কর্তা সৈয়দ জালাল। পিতার অসুস্থতার পর সেই এই বাড়ির দায়িত্ব নিয়েছে। এই পুরো বাড়িটাকে আগলিয়ে রেখেছে। সৈয়দ জালালের মুখের উপর কেউ কথা বলার সাহস পায় না, এমনকি তার নিজ পিতাও সাহস পায় না। কিন্তু মেহেরাব সবার বিপরীত। সে সবসময় নিজের যা মন চায় তাই করে। অবশ্য স্বভাবটা বাবার কাছ থেকেই পেয়েছে। কোনো এক অজানা কারণে বাবা ছেলে নীরব যুদ্ধ চলে, যার কারণ অন্য কেউ জানে না। আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভাঙে মাহার। নিজের গায়ে ভারী কিছুর আভাস পেতেই চোখ মুখ কুচকিয়ে ফেলে মাহা। ডান হাতটা পুরো অবশ হয়ে গেছে। বিরক্ত নিয়ে ভারী জিনিস কি খুঁজতে গিয়ে দেখে মেহেরাবের হাত তার গায়ের উপর পড়ে আছে। সরানোর মতো শক্তিও পাচ্ছে না, তাই কিছু না ভেবে চিমটি কাটলো। চিমটি কাটার সাথে সাথে মেহেরাব বিরক্ত চোখে তাকালো মাহার দিকে। চোখে চোখ পড়ল। মাহা মনে মনে ভাবছে চিমটিটা কি জোরে দিয়ে ফেললো নাকি। এই, তোমার সমস্যা কি? চিমটি কাটলে কেন? আল্লাহ, কি বলেন এগুলো? আমি কখন চিমটি কাটলাম? নির্দ্বিধায় মিথ্যেগুলো বলে গেল মাহা। মনে হচ্ছে সে চরম সত্য কথা বলছে। মেহেরাব মাহার দিকে তেরা চোখে তাকালো। সে ভালোভাবেই অনুমান করেছে যে কেউ তাকে চিমটি কেটেছে, আর এখন মাহা ছাড়া এই ঘরে আর কেউ নেই। তবে এই সাত সকালে তার এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, তাই অপর পাশে ঘুরে শুতে যায়। ওগো, আজান দিয়েছে তো, উঠেন, নামাজ পড়বেন না? তুমি মজু করে আসো, তারপরে আমি যাব। আচ্ছা, একসাথে পড়বো কিন্তু। আচ্ছা, যাও। হাতটা এখনো ব্যথা করছে, মনে হচ্ছে হাতির হাত ছিল আমার উপর। মেহেরাব গরম চোখে তাকালো মাহার দিকে। মাহা সেদিকে তাকিয়ে পাত্তা দিল না। হাত মালিশ করতে করতে উঠতে লাগলো। যাওয়ার আগে শুনতে পেল মেহেরাবের রাগান্বিত বলা কথাগুলো। এই মেয়ে, কাকে কি বলছো জানো? ভুলে যেও না আমি তোমার কি হই। ছি স্বামী, স্বামীকে কি ভোলা যায়? বলেই মাহা চলে গেল। কালকে নাকি মেহেরা বাইছে বুবু। শুনলাম, মালেহা বলল। দেখছেন বুবু, আই আগে বইয়ের ঘরে ঢুকছে, আপনার সাথে দেখা করছে? করে নাই তো, আমি জানি। মেজবাবু এত কুটনামি কইরেন না, ছেলেটা রাইতে এমনিই দেরিতে আইছিল, দেখা করব কখন? মালেহা, তুমি কাকে কি বলতেছো জানো? সম্পর্কে আমি কিন্তু তোমার বড়। এভাবে তুমি আমার সাথে কথা বলার সাহস পাও কিভাবে? কি করব মেজবাবি, হাসা কথা এমনিই বাইর হইয়া যায় মুখ থেকে, আমার কিন্তু দোষ নাই গো। মালেহা, তোমাকে কতবার বলেছি শুদ্ধ ভাষায় কথা বলা শিখো। ভুলে যেও না তুমি এখন সৈয়দ বাড়ির বউ। কম বছর তো হলো না আসছো, কয়দিন পরে মেয়ে বিয়ে দিবে, এখন তো ভাষা ঠিক করো। আম্মা জান, চাচি জানের এইভাবে কথা বলার অভ্যেস, তাহলে বলুক, তাতে অন্য কারো সমস্যা হবে কেন? দাদি জানো তো এইভাবেই কথা বলে। রান্নাঘরে প্রবেশ করতে করতে মাহা কথাগুলো বলে। মাহার শাশুড়ি কড়া দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে, কিন্তু মাহা তা উপেক্ষা করে। সে জানে শাশুড়ি নামক মানুষটা তাকে সহ্য করতে পারে না, তাই সেও শাশুড়িকে পাত্তা দেয় না। বরং ভালোই লাগে শাশুড়িকে রাগাতে। তবে মাঝে মাঝে আবার শাশুড়ির বলা কথাগুলো বুকে গিয়ে বিঁধে।
বড়দের মাঝে কথা বলতে কতবার না করেছি, মাথায় কি কথাগুলো যায় না? যায় তো। তবে আমার মুখ যদি কথা বলে তাহলে আমার কি দোষ আম্মাজান? এই মুখে কিভাবে তালা মারা যায় তা আমার ভালো জানা আছে। বড় ভাবি, আপনি কেন তালা মারতে চাইবেন? তালা মারার লাগিয়া ওর জামাই আইছে, মারলে ওর জামাই মারবো না? নিজের ছোট জাট পুত্রবধূর কথাগুলো হজম হচ্ছে না হাফসা বেগমের, তাই আর কথা বাড়াতে চাইল না। এখন কথা বললেই কথা বাড়বে, তাই প্রসঙ্গ পাল্টালো। শুনলাম মেহের আপনাকে আসছে। আম্মাজান, কখন আসলো? সে তো অনেক কাহিনী আম্মাজান। আমি রাতে গভীর ঘুমেছিলাম, হঠাৎ দরজার ঠকঠক আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল আমার। দরজা খুলে দেখি আমার উনি আসছে। প্রথমে তো চিনতেই পারিনি, পরে বারবার ঘরে টানানো ছবি আর তার দিকে তাকিয়ে দেখলাম, তখন চিনতে পারলাম। তারপর সে আমায় বলল, এ মেয়ে হয়েছে, এখন চুপ হও, এত কথা শুনতে চাইছি। আম্মাজান, আপনি আপনার ছেলের মতো, প্রথমে জানতে চান, তারপর বলতে নিলেই থামিয়ে দেন। তখন আমার কথাগুলো যে কষ্ট পায়, বোঝেন না? না, বুঝি না। এখন এই চাটা মেহেরাবকে দিয়ে আসো, যাও। বলে মাহার শাশুড়ি মাহার হাতে চায়ের কাপ দিয়ে দিল। মাহার হাতে চায়ের কাপ নিয়ে জায়গা ত্যাগ করলো। দেখছেন ভাবি, দেখছেন মেয়েটার মুখ কত চলে, কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। মেজ ভাবি, মাইয়াটার পেছনে হুদ্দাই পইরা থাকেন কেন? দেখ ছোট, তুই কারণ ছাড়া ঝগড়া করতে আসবি না। আর কয়বার কমু? উচিত কথা আমার মুখ দিয়ে এমনি বাইর হইয়া যায়। এই তোরা চুপ থাক, কাজে মনোযোগ দিয়ে, খাবার সময় হয়ে আসছে। হাতে চায়ের কাপ নিয়ে নিজের ঘরে যাচ্ছিল মাহা। তার ঘর দোতলায়, সবগুলো সিঁড়ি পেরিয়ে দক্ষিণ দিকে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখন চোখে পড়ল মেহেরাবের দাদি দক্ষিণ দিকে শেষ মাথায় যাচ্ছে, কিন্তু ওইখানে কেন যাচ্ছে বুঝলো না। ওইদিকে শুধু একটি ঘর আছে, তাও তালা দিয়ে আবদ্ধ ঘরটি। মাহার পুরো বাড়ি ঘুরে দেখা হয়েছে। এই বাড়ির এমন অনেক রুম আছে তালা ঝুলানো, তাই ব্যাপারটা নিয়ে বেশি ভাবেনি। কিন্তু দাদিজান সেখানে কি করছে? দাদিজান চলাফেরা কম করে। মাহার ঘরেও শুধু প্রথম দিন গিয়েছিল। হঠাৎ খেয়াল হলো তার হাতে থাকা চায়ের কাপের দিকে। ইস, চা কি ঠান্ডা হয়ে গেল নাকি ভেবে একটু চুমুক দিল। না, ঠিকই আছে, ঠান্ডা চা তো আর স্বামীকে খাওয়ানো যায় না, তাই আগে নিজে খেয়ে দেখলো। এমনিতেই লোকটা যা রাগী, মাহার খুব ভয় লাগে। তাও নিজের মুখ বন্ধ করতে পারবে না সে। এই যে হওয়ার না। ওগো আসবো? এই ঘর আসার জন্য অনুমতির প্রয়োজন নেই, ভুলে যাবে না, এটা তোমারও ঘর। না, আপনি যদি রেগে যান তাই জিজ্ঞেস করে আসলাম। কথাটা বলে মেহেরাবের হাতে চায়ের কাপটা দিল। মেহেরাব চায়ে চুমুক দিয়ে বলে, বিনা অনুমতিতে আমার জন্য আনা চা খেতে পারো, তখন অনুমতি লাগে না। এখন ঘর আসতে অনুমতি চাচ্ছ? চুরি করে ধরা পড়ার মতো মাহা মেহেরাবের দিকে তাকালো। ইস, লোকটা কি দেখে ফেলেছে। মাহা এখন কি বলবে? কি হলো, ধরা পড়ে এখন মুখের বলি গায়েব হয়ে গেল? না না, গায়েব হয়নি। তবে যদি আমার পুরো কথা শুনতে চান তাহলে বলবো, না হলে বলবো না। পুরো কথা না বলতে পারলে আমার কথাগুলো যে কষ্ট পায়, কিন্তু আপনি আর আম্মা তা বোঝেনি না। থাক, তোমার আর কিছু বলা লাগবে না, চুপ থাকো, তাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, হলাম চুপ। আপনাদের মতো মানুষদের জন্য আমার কথাগুলো আজ অনেক অবহেলায় আছে। খুব বেশি কথা বলো তুমি। ভালো লাগে তাই বলি, আপনার মন না চাইলে না শুনলেই তো হয়। মেহেরাব মাহার দিকে বিরক্ত চোখে তাকালো। একদিনেই মেয়েটা তার এই অবস্থা করেছে, তাহলে সামনে কি করবে? আজ 6 বছর পর মেহেরাবের বোন সুভাষিনী সৈয়দ বাড়িতে পা রেখেছে। এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিল একাকার সমান অভিমান। ভেবেছিল আর কোনোদিন আসবে না। তবে কেন যেন বড় ভাইয়ের বউকে দেখার খুব ইচ্ছে জাগলো মনের ভিতর। একটা সময় ছিল যখন এই ভাই তার কাছে সবকিছু ছিল। তাকে খুব সুন্দর করে আগলিয়ে রাখতো, কোনো আবদার অপূর্ণ রাখতো না। তবে তার জীবনের গুরুত্বপূর্ণ আবদারটা পূরণ করলো না তার ভাই, যার জন্য সে এখনো ছটফট করে। মনে হয় সে বেঈমান, ঠকিয়েছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। এখনো ওই মানুষটার জন্য মন পুড়ে, যে মরে গিয়ে বেঁচে আছে, অথচ তাকে দিয়ে গেছে বেদনা। আচ্ছা, স্বামী থাকতে অন্যের কথা ভাবছে, এটা কি পাপ না? হলে বা কি, স্বামী নামক মানুষটার কি এতে কিছু আসে যায় নাকি? লোকটা তো নিজেই অন্য নারীদের ভিতর পড়ে থাকে। তাদের যে একটা ছোট বাচ্চা আছে তার কথা কি ভাবে? না, ভাবে না। ভাবলে লোকটা নিজের বউ বাচ্চার ভিতরেই সুখ খুঁজত, অন্য কারো কাছে যাওয়ার চিন্তা মাথায়ও আনতো না। সুবাসিনী যখন নিজের জীবন নিয়ে ভাবতে যায় তখন নিজেই হতাশ হয়। এই কেমন জীবন! তবে 4 বছরের মেয়ের দিকে তাকিয়ে সব ভুলে যেতে চায়। বিকেলে চায়ের আড্ডায় মেতে উঠেছে ঘরটি। এই ঘরে মেহেরাবের ছোট বোন পুষ্পিতা আর ছোট চাচার বড় মেয়ে মিতালি থাকে।
আজকে সুভাষিনী আশায় সবার মাঝে আনন্দের শেষ নেই। সুভাষিনীর মা চাচিরা রান্নাঘরে ব্যস্ত। বাড়ির বড় মেয়ে এসেছে বলে কথা। ভাবি আর 3 ননদ এক ঘরে আড্ডা দিচ্ছে। মাহার ও রান্নাঘরে থাকার কথা ছিল, কিন্তু সুভাষিনী না করে দিয়েছে। সে তার ভাবিকে মন ভরে দেখতে চায়। বড় ভাইয়ের বউ বলে কথা। কি আজব ব্যাপার, যে ভাইটা বাবার সমান ছিল তার সাথেও কথা বলতে এখন কেমন যেন লাগে। তবে মাহার সাথে বেশ ভাব জমে গেছে। জমবে না? মেয়েটা যে অতি চঞ্চল, নিজের চঞ্চলতা দিয়েই সবাইকে বশ করতে পারে। মেয়েটার বোকা বোকা কথাগুলো খুব ভালো লাগে শুনতে। এই ননদিনী, তোমার স্বামী আসবে কবে? কথাটা শুনে সুভাষিনীর মুখটা মলিন হয়ে আসলো। যে লোক বাড়ি থাকতেই তার খোঁজ নেয় না, সে লোক এখানে আসবে তাকে নিতে? তবুও মুখে হাসি ফুটানোর ভান করে বলে, সেও অনেক ব্যস্ত থাকে ভাবি, আসতে পারবে না। ও আচ্ছা, বুঝেছি। তোমার ভাইয়ের মতো বউয়ের থেকে কাজ বেশি বড়। আরে কি বলো, তুমি জানো ভাইয়া আগে পরিবার নিয়ে ভাবে, পরে ব্যবসা কাজ নিয়ে ভাবে। তাহলে বিয়ের দিন আমাকে রেখে কেন চলে গেলে? ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখো, হয়তো কোনো কারণ ছিল। না না, তোমার ভাই খুব রাগী, তাই তার সাথে কথা বলতে মন চায় না। আমি তার থেকে দূরে পালাতে পারলেই বাঁচি। আল্লাহ এমন রাগী স্বামী আর কাউকে না দিক। সেই মুহূর্তে শোনা গেল দরজার ঠক ঠক আওয়াজ। সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো মেহেরাব এসেছে। মাহা ভয়ে ঢোক গিলল। লোকটা কি তার কথা শুনে ফেলেছে? আমার সুপার সাথে কথা আছে। আচ্ছা ভাইয়া, আমরা যাচ্ছি। সবাই চলে যেতে লাগলো। মাহা পিছনে ঘুরে দেখলো, না, লোকটা মনে হয় কিছু শুনেনি। আর শুনলেই কি, সে কি তেমন কিছু বলেছে নাকি? তাই আর মাথা না ঘামিয়ে চলে গেল। কেমন আছিস? যেমন রাখতে চেয়েছিলে তেমনই আসি ভাইয়া। বিছানায় ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে উত্তর দিল সুভাষিনী। কথাগুলোর মাঝে ছিল অভিমান, যা মেহেরাব বুঝলো, কিন্তু পাত্তা দিল না। মেহেরাবের মুখ দেখে তার মনের কথাগুলো কেউই অনুমান করতে পারবে না। তাহলে তো ভালো থাকার কথা। তোমাদের যা মনে হয় তাই ভাবতে পারো। এখন অভিমান করে থাকবে? ওকে না মারলেও পারতে, আমি কিছু করিনি। চাইলে হয়তো থামাতে পারতে। মাঝে মাঝে কিছু জিনিস আমাদের হাতের বাইরে চলে যায়, যা চাইলেও আমরা থামাতে পারি না। থাক, পুরনো কথাগুলো না তুললেই ভালো। ভালো থেকো তোমরা, এটাই আমার চাওয়া। মেহেরাব আর কিছু বলল না, শুধু বোনের মাথায় স্নেহ মাখা হাতটা রাখলো। কি চলছে তার ভিতর তা হয়তো সেই জানে। সৈয়দ বাড়ির নিয়ম হলো আগে বাড়ির পুরুষেরা খাবে, তারপর বাড়ির মেয়ে বউরা একসাথে খাবে। রাতের খাবার বাড়ির ছেলেরা খাচ্ছে আর মেয়েরা পরিবেশন করছে। মাহা ও শাশুড়িদের সঙ্গে কাজ করছে, কিন্তু একজোড়া কুৎসিত চোখ যে মাহাকে খারাপ নজরে দেখছে, তা কি মাহা জানে? তবে মাহা না দেখলেও বিষয়টা অন্য কারো চোখে ঠিকই ধরা দিল। রাতের খাবার খেয়ে শাশুড়িদের সঙ্গে কাজ শেষ করে মাহা মাত্র ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে মেহেরাব ঘরে নেই। মাহা শান্তির নিঃশ্বাস নিল। লোকটা কেমন গম্ভীর স্বভাবের। মাহার তো বেশ ভয় লাগে, কখন যেন মাহার সুন্দর গালটা লাল করে ফেলে। না হলে বকা তেমন আহামরি কিছু না। মাহার আম্মুও তো বকা দিত, তবে কখনো মায়ের হাতে মার খায়নি মাহা। হঠাৎ দরজা লাগানোর শব্দে মাহার ভিতর ধক করে উঠল। ইস, লোকটা কি এসে পড়লো? মাহা পিছন ঘুরে দেখলো মেহেরাবকে, তারপরে তড়িঘড়ি করে বিছানা গুছাতে লাগলো। স্বামী হিসেবে কি আমি এতটাই খারাপ যে আমার বউ চায় না তার মতো আর কারো কপাল হোক? এবার ছি ছি, এগুলো কি বলেন? এমন হতে যাবে কেন? বরং আপনার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে বিকলে যেগুলো বললে? কি বলেছি জানো না? না। সমস্যা নেই, পিঠে কিছু বাড়ি পড়লে জানতে পারবে। বলে মেহেরাব আলমারির দিকে গেল। লোকটা কি সত্যি তাকে মারবে নাকি? কি আজব ব্যাপার, মাহার মতো নিষ্পাপ মেয়েকে মারবে? আলমারি থেকে একটি ছোট্ট বক্স নিয়ে মেহেরাব মাহাকে খাটে বসিয়ে দিল। তারপর নিজেও মাহার পাশে বসলো। মেহেরাব কোনো কথা বলছে না, শুধু মাহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহার হঠাৎ কেমন যেন লজ্জা লজ্জা লাগলো। এভাবে দেখার মানে কি? মেহেরাবের দিকে একটু তাকিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে নিল। মেহেরাব বক্স থেকে একটা সোনার চেইন বের করে মাহার গলায় পরিয়ে দিল। মাহা অবাক দৃষ্টিতে চেইনটা দেখলো। চেইনে একটা লকেট আছে, ফুলের কারুকাজ করা, চোখ ধাঁধানোর মতো সুন্দর। চেইনের থেকে চোখ ঘুরিয়ে মেহেরাবের দিকে তাকালো। হঠাৎ এই চেইন দেওয়ার মাহা বাঘ বিতণ্ড। নীরবতা ভাঙলো মেহেরাব। বিয়ের রাতে বউকে উপহার দিতে হয় বেগম সাহেবা, তবে আমি সেদিন না থাকায় দিতে পারিনি, যার জন্য দুঃখিত। মাহা মেহেরাবের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। লোকটা কি বলতে চাচ্ছে কিছুই যেন ওর বুঝে আসছে না। মেহেরাব তাকিয়ে মাহার মনের কথা বুঝলো। পুনরায় আবার বলল, সংসার কি বলছো? হুম। তাহলে বলো, সংসার কি?
আমি শুনতে চাই। মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল তখন আমি জিজ্ঞেস করায় বলেছিল আপনার আর এবারে সবার কথা মেনে চলতে। মেহেরাব মুচকি হাসলো। এ মেয়ে এমন কিছু বলবে এটাই যেন সে জানতো। এতটুকু? হুম। সংসার হলো স্বামীর সুখে দুঃখে পাশে থাকা, একজন আরেকজনকে বোঝা, দুজন দুজনকে সম্মান দেওয়া, দুজনের উচিত দুজনের পরিবারকে নিজের পরিবারে ভাবা। সব থেকে গুরুত্বপূর্ণ হলো দুজন দুজনকে ভালোবাসা। বেগম সাহেবা, আমি চাই তোমার সম্পূর্ণ জুড়ে আমি থাকবো। আজকে আমি তোমার কাছে তোমাকে চাইছি, তোমার সম্মতি চাইছি আমাদের সম্পর্ক আগাতে। আমি চাই আমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, আর আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? মাহা নীরব রইল এতগুলো কথা একসাথে, কিছু বুঝলো কিছু বুঝলো না, তবুও মাথা উপর নিচ নাড়ালো, যেন সে সবই বুঝেছে। মেহেরাব মাহার দিকে তাকিয়ে বুঝলো মাহার মনের কথা, তবে তা নিয়ে সে বেশি ভাবল না। সেই রাতে দুজন একত্র হলো এক নতুন রূপে, আপন করে নিল একে অপরকে। বাহিরের তুমুল ঝড় বৃষ্টির রাতে তাদের নতুন জীবনের সূচনা হলো। সেই রাতের পর আজ 3 দিন হলো। আজকে মাহার বড় ননদের শ্বশুরবাড়ি যাওয়ার দিন। এই কয়দিন সুভাষিনীকে নিয়েই সবাই পড়েছিল। সুভাষিনী ছিল এ বাড়ির খুব আদরের মেয়ে, কিন্তু সবাই কি তার মনের কথা জানে? কিভাবে মেয়েটা মরে গিয়েও বেঁচে আছে? না, জানে না। সুভাষিনীও জানাতে চায় না, কারণ তার কাছে তো এই বাড়িটাই বিষের মতো লাগে। হঠাৎ এই বাড়িটা টানলো তাকে, তাই তো সে আসলো। আর সাথে তার মিষ্টি ভাবির সাথে পরিচয় হলো। আপা, আর কয়দিন থেকে যাও না। না রে পুষ্প, এমনিতেই অনেক থাকা হয়েছে, এখন নিজের গন্তব্যে যাওয়ার পালা। এই বাড়ি যে আমার জন্য না। এভাবে বলো কেন? এটা তো তোমারও বাড়ি। আর কয়েকদিন থেকে গেলে কি হয়? মলিনী এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল সুভাষিনী। বোন, একটা কথা রাখবি? বলো আপা, কি বলবে? ভুলেও কারোর প্রেমে পড়িস না, এ যেন মরণ যন্ত্রণার থেকেও ভয়ানক। আমি চাই তোর একটা সুখের সংসার হোক। আপা, তুই সুখী না? সুভাষিনী কিছু বলল না, নীরব থেকে মেয়েকে নিয়ে চলে গেল ঘরের বাইরে। পুষ্পিতা সেদিকে তাকিয়ে বোনের কথাগুলো বুঝতে চাইল। সে ছোট চাচির থেকে শুনেছে বোনের জীবন কাহিনী। তখন সে ছোট ছিল, কিছু বুঝতো না, তবে ছোট চাচির সাথে ভাব থাকায় চাচি সবকিছু বলেছে। সেও চেয়েছিল ভালোবাসা নামক জিনিস থেকে দূরে থাকতে, কিন্তু আজকাল কারো জন্য তার মন উতলা থাকে। এটা কি ঠিক? সুভাষিনী যাওয়ার সময় হয়েছে। এখান থেকে গরুর গাড়ি দিয়ে যাবে, তারপর ট্রেনে। শ্বশুরবাড়ি বেশি দূরেও না, আবার বেশি কাছেও না। বিদায়ের সময় মেহেরাবের মা কান্নাকাটি শুরু করলো। আদরের মেয়েটা আবার কবে আসে ঠিক নেই। মার শাশুড়ির কান্না দেখে খারাপ লাগলো। সে যেদিন এ বাড়িতে এসেছিল সেদিন তার মাও অনেক কান্নাকাটি করেছিল। মা তো তার মাকে ছাড়তেই চায়নি, কিন্তু না ছেড়ে উপায় আছে? মা বলেছিল মাকে যে খুব শীঘ্রই তাকে দেখতে আসবে, কিন্তু আসলো না কেন? মাহার যে মন পুড়ে। কালকেও মাহা টেলিফোনে ফোন দিয়ে কত কান্নাকাটি করলো। মা বলল আর 2 দিন পর আসবে। মাহার যে আর তর সইছে না মা বাবাকে দেখার জন্য। তা কি তারা বুঝে না? মা বাবার প্রতি এক আকাশ অভিমান জমিয়ে রাখলো মাহা, যাকে বলে নীরব অভিমান। এই অভিমান কেউ বুঝে না, তবে এই অভিমান যে ভয়ানক। রান্নাঘরে কাজ করতে গিয়ে গরম তেলে হাত পুড়িয়ে ফেলেছে মাহা। তবে হাত পোড়ার চেয়ে নিজ শাশুড়ি আর মেজ চাচি শাশুড়ির কথাগুলোই যেন মাহাকে বেশি কষ্ট দিচ্ছে। মাহা কাজ পারে না আর বাচাল বলে অনেক অপমান করেছে। কথাগুলো মাহার হৃদয়ে তীরের মতো বিঁধেছে। রান্না তো সে পারে না, তার মা তো তাদের বলেই দিয়েছে, আর মাহা তো তাদেরকে আপন ভেবেই তাদের সাথে কথা বলে। তাহলে মাহার দোষ কথায়? মাহার মা বলেছিল এই বাড়ির সবাইকে আপন ভাবতে, তাই তো মাহা তাদের আপন ভেবেছিল। তাহলে তারা কেন মাহার কথায় এত বিরক্ত? মাহা জেদ ধরেছে বাবার বাড়ি যাবে, এই বাড়িতে সে আর এক মুহূর্তও থাকবে না। মেহেরাব সকাল থেকে বাড়িতে নেই। মাহা নিজের ঘরে বসে আপন মনে কান্না করেই চলেছে। সকাল থেকে মেয়েটা না খাওয়া, কেউ খোঁজ নিতে আসেনি। মেয়েটা এক মনে কান্না করেই চলেছে। আগে কখনো এমন কান্না করেনি। দরজা খোলার আওয়াজ আসলো। মাহা সেদিকে তাকালো না, সে জানালার দিকে তাকিয়ে রইল। তবে পায়ের শব্দেই বুঝে নিল কে হতে পারে। মানুষটাকে এটা অনুমান করতে পেরে মাহার কান্না যেন আরো বাড়লো। তোমার নাকি হাত পড়েছে? দেখি, এদিকে আসো, হাত দেখো। মলম লাগিয়েছো? আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। মেহেরাবের কণ্ঠে খুব প্রকাশ পেল মাহার বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনে। বাবার বাড়ি যাব, এখানে আমি থাকবো না। কেউ কিছু বলেছে? দেখো মাহা, এখানে থাকতে হলে তোমাকে এখানে নিয়ম মেনে চলা লাগবে। সবাই যেভাবে থাকে সেভাবে, এনে আমি বাড়াবাড়ি চাচ্ছি না।
আর সবার সাথে বেশি কথা বলে বন্ধ করো। তোমার সবগুলো কথা শুধু আমার জন্য জমিয়ে রাখবে। আমি না হয় তোমার একমাত্র শ্রোতা হলাম, খারাপ কি তাতে? তাহলে কি আমি তাদের সাথে কথা বলবো না? তুমি এই বাড়ির বড় বউ, তাই তোমার উচিত বুঝে শুনে কথা বলা। আশা করি বুঝছো। মা তো বলেছিল এটা আমার আপন বাড়ি, তাই তো আমি সবাইকে আপন ভেবে কথা বল। মাহা, বোঝার চেষ্টা করো। তুমি বাড়ির বউ, বয়সে ছোট হলে বাড়ির বড় বউ তুমি। বউ বউ বলি কি এবারই আমার আপন না নাকি? মেহেরাব শুনল মাহার অভিমানী কথা, তবে সেদিকে মনোযোগ দিল না। তার সম্পূর্ণ মনোযোগ মাহার হাতের দিকে। অনেকখানি পুড়েছে। চুপচাপ মাহার হাত নিয়ে মলম লাগাতে লাগলো। মাহার দৃষ্টি বাহিরে ফুল বাগানের দিকে। মাহার ঘরের জানালা দিয়ে বাগানটা খুব সুন্দর দেখা যায়। বিকেলের এই মিষ্টি সময় বাগানটা যেন বেশি মুগ্ধকর লাগছে। মেহেরাব মাহার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। বাগানে গিয়েছিলে কখনো? না, মজা না করে দিয়েছিল বাগানে যেতে। যেতে মন চায়? অনেক। পছন্দের ফুল কি? সব ফুলই তো ভালো লাগে। নির্দিষ্ট কোনো ফুল নেই? না, ফুল মানেই তো সৌন্দর্য। দেখেন সবগুলো ফুল কত সুন্দর লাগছে। আপনার পছন্দের ফুল কোনটা? বাগানের ফুল আমি মুগ্ধ করতে পারি না, কারণ আমার ঘরে একটা বাহারি ফুল আছে যাতে আমি বারংবার মুগ্ধ হই। ভাবি, মেহরাব বৌমার জন্য খাওন চাইছে। দেখছেন বড় ভাবি ছেলেটাকে কিভাবে বশ করতেছে। এক্ষুনি এই অবস্থা, ভবিষ্যতে কি হবে একবার ভাবুন। মেজো ভাবি, তুমি মাইয়াটার পেছনে এমনি লাগিয়ে থাকো কেন? কম তো কথা কাও নাই, হেই হকাল থেকে না খাইয়ে রইছে। এই তোরা থাম মালেহা, এই নাও খাবার, আর মেহরাবকে বলে দিও মলম লাগিয়ে দিতে। আচ্ছা, আমি তাইলে খাওনটা দিয়ে আহি। মালিহা বেগম বের হওয়ার সাথে সাথে মেহেরাবের মেজো চাচি শিলা বেগম বলে, বড় ভাবি, বউকে মাথায় তুলে আর খারাপ বানাবেন না। এভাবে যে এমনি যে মুখ চলে। কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝে নেব, তোমার বোঝানো লাগবে না। বলে মেহেরাবের মা হাফসা বেগম নিজের কাজ করতে লাগলো। মেহেরাবের চাচার নাম সৈয়দ হামিদ, ছোট চাচার নাম সৈয়দ হুমায়ুন। সৈয়দ হামিদ সাহেবের বড় ছেলের নাম সৈয়দ ফারহান, যে পেশাগত আইনজীবী। মেহেরাবের থেকে 3 বছরের ছোট। বড় ভাই আইনজীবী হলেও ছোট ভাই বিগড়ে যাওয়া যুবক, যার জন্য 2 ভাইয়ের মাঝে ভাই নামক সম্পর্ক নেই বললেই চলে। কেউ কাউকে সহ্য করতে পারে না। ফারহানের ছোট ভাইয়ের নাম ফারুক, ছোট চাচার বড় মেয়ের নাম মিতালি, আর ছোট ছেলের নাম সৈয়দ হাসান। কাজের সূত্রে ফারহানের বাড়ি এসেছে গোয়েন্দা জাফর ইকবাল, যাকে আপ্যায়নের জন্য বাড়ির সবাই কাজে ব্যস্ত। মাহা নিজের ঘরে বসে আছে। মাহার মনটা আজকে বেশ ফুরফুরে, কারণ সকালে মেহেরাব তাকে নিজের সঙ্গে নিয়ে পুরো বাগান দেখিয়েছে। মাহার খোপায় নিজের হাতে রক্ত জবা ফুল পরিয়ে দিয়েছে। মাহা তখন তাজ্জব বনে গিয়েছিল। তার রাগী স্বামীটা দিন দিন তাকে শুধু মুগ্ধ করছে। মাহার মাঝে মাঝে মন চায় নিজের ভাগ্যটাকে ছোট্ট একটা কালো কালির টিপ লাগিয়ে দিতে, যাতে তার সুখে কেউ নজর না লাগাতে পারে। কিন্তু এটা কি সম্ভব? দরজার ঠকঠক আওয়াজে মাহা সেদিকে তাকায়। দেখতে পায় তার ছোট ননদ পুষ্পিতা এসেছে। ভাবি, আম্মা তোমাকে ডাকছে। কেন? বাড়িতে মেহমান এসেছে, তাই তোমাকে দেখা করতে বলেছে। চলো আমার সাথে। সময়টা সন্ধ্যা। হলরুমে বসে আছেন মধ্যবয়স্ক লোক জাফর ইকবাল সাহেব। একটু পরেই চলে যাবে। যাওয়ার আগে নতুন বউকে দেখে যেতে চাইল। লোকটা গোয়েন্দা অফিসার হলেও নিজের মাঝে কোনো অহংকার নেই। বেশ ফুরফুরে মেজাজে থাকে। এই বাড়িতে আগেও 2 একবার এসেছিল। সেই হিসেবে মেহেরাবের সাথে এই ভদ্রলোকের পরিচয় আছে। বাড়িতে এখন মেহেরাবের দাদা সৈয়দ দিদার সাহেব আর ফারহান আছে। অন্য পুরুষরা এখনো আসেনি। মেহেরাবও বাড়িতে নেই। আসতে হয়তো রাত হবে। আসসালামু আলাইকুম। মাহার সালাম শুনে লোকটি মাহার দিকে তাকালো। মুচকি হেসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। এ তাহলে মেহরাব এর বউ? ফারহান উত্তর দিল, জি স্যার। মাশাল্লাহ, অনেক মিষ্টি মেয়ে। মামুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার নাম কি? মারহানা। মাহা। লোকটি চমকিত দৃষ্টিতে তাকালো মাহার দিকে। অতঃপর ফের প্রশ্ন করলো, তোমার বাবা মার নাম কি? আরে জাফর চাচা যে হঠাৎ আমাদের বাড়িতে? মাহা উত্তর দিতে যাবে তার আগে মেহেরাবের কণ্ঠ শুনে সেদিকে তাকালো। মেহেরাব মাহার দিকে তাকিয়ে চোখের ইশারায় যাওয়ার নির্দেশ দিল, যা ধরা পড়ল জাফর ইকবাল সাহেবের চোখে। মাহা চলে গেল। মেহেরাব চেয়ারে বসে। জাফর ইকবাল মেহেরাবের দিকে তাকিয়ে বলে, কিছু কাজ ছিল তাই এসেছিলাম। ভাবলাম তোমার বউকেও দেখে যাই। ও ভালো। দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালোই। আজ ছাদে আলো নেই।
চারপাশে অন্ধকারে ঘেরা। অমাবস্যার রাতের অন্ধকার হয়তো। ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে আছে মেহেরাব আর ফারহান। সম্পর্কে চাচাতো ভাই হলেও দুই ভাইয়ের সম্পর্ক আপন ভাইয়ের মতো। হাতে তাদের নিকোটিনের ধোঁয়া ওড়া বিড়ি। নীরবতা ভেঙে মেহেরাব বলে, জাফর ইকবাল যেন এই বাড়িতে আর না আসে। কেন, আসলে সমস্যা কি? লোকটা তো খারাপ না, অনেক বুদ্ধিমান আর ভালো মনের মানুষ। তুই কি আমার সাথে তর্ক করবি না, যা বলেছে তাই করবি। আর যেন এই বাড়িতে না দেখি। কিছু লুকুচিস আমার থেকে? এত প্রশ্ন শুনতে আমার ভাল লাগে না। সবসময় এমন ঘাটতেরামি করিস কেন? আমার ইচ্ছে, আর যা বললাম মনে থাকে যেন। বলে মেহেরাব হাতে থাকা বিড়িটা ফেলে দিল। তার বউ নিশ্চয়ই এখন তার জন্য দরজার দিকে বারবার তাকাচ্ছে। মেয়েটা বাচ্চা স্বভাবের, আবদারগুলোও করে বাচ্চাদের মতো, যা মেহেরাবের ভালো লাগে। কখনো বিরক্ত বোধ করে না। আমি ডক্টর হতে চাই। আমার মা বাবারও তো এই ইচ্ছে ছিল। তারা তো বলেছিল আপনি আমায় ডক্টর বানাবেন। দেখো মাহা, আমি চাচ্ছি না তুমি পড়াশোনা করো। কিন্তু কেন? এত কথা শুনতে চাচ্ছি না, শুয়ে পড়ো। না, আপনি আগে আমার কথা শুনবেন, তারপর আমি শুভ। মনে হচ্ছে তোমাকে মাথায় চড়িয়ে ফেলেছে। আপনার যা মনে হয়। মাহা, মেসেজ গরম করবে না, ভালো হচ্ছে না কিন্তু। মাহা আর কোনো কথা না বলে ঘর থেকে বের হতে নিলে একজোড়া শক্ত হাত তার হাত ধরে ফেলে। মাহার চোখে পানি টলমল করছে। একে তো তার ইচ্ছে মেহেরাব পূরণ করতে চাচ্ছে না, তার ভিতর হাতটাও খুব জোরে চেপে ধরেছে। মেহেরাব মাহার দৃষ্টি অনুসরণ করে হাত আলগা করলো। আস্তে করে মাহাকে খাটে বসিয়ে দিল। তারপর নিজের সাথে মিশিয়ে মাহাকে বুঝিয়ে বলতে লাগলো, দেখো, এ জেদ ছেড়ে দাও। এটা বাদে তোমার সব ইচ্ছে আমি মানতে রাজি। কিন্তু এটা বাদে তো আমার আর কোনো ইচ্ছে নেই। ডাক্তার হতে চাও? মেহেরাব উঠে দাঁড়ালো। ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে হঠাৎ নিজের হাতে চেপে ধরলো। মুহূর্তে হাত রক্তাক্ত হলো। মাহা বাঘ বিতণ্ড। কি করলো এটা মেহেরাব? মেহেরাবের হাতের রক্ত যেন মাহার হৃদয়কে রক্তাক্ত করলো। মেয়েটা হিতাহিত জ্ঞান হারিয়ে চেয়ে রইল শুধু। যখন হুঁশ আসলো তখন দেরি না করে মেহেরাবের হাত ধরে হু হু করে কেঁদে ফেললো। মেহেরাব সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। কি হলো, কান্না করছো কেন? রক্ত বের হচ্ছে, ডাক্তার ডাকুন। আমি আর সহ্য করতে পারছি না। কেন, তুমি না ডাক্তার হবে? তোর এতটুকু কাজ তো করতেই পারো। অসহায় চোখে মাহা মেহেরাবের দিকে তাকালো। বুঝতে চাইলো মেহেরাবের কথার মর্ম। হয়তো নিজের জ্ঞানে থাকলে বুঝতে পারত, কিন্তু মেয়েটা তো তার আগেই জ্ঞান হারালো। রিনঝিন জরির আওয়াজ শুনে ফারহান দরজার দিকে দৃষ্টিপাত করে। কাঙ্ক্ষিত রমণীর দেখা পেয়ে অধরে হাসির রেখা ফুটে ওঠে। তবে সে তা লুকিয়ে মুখটিকে গম্ভীর করতে চায়। ছটফটে রমণী অনুমতি ব্যতীত ঘরে ঢুকে পড়ে। হারান ভাইয়া, আমার জন্য লাল চুড়ি আনার কথা ছিল, ভুলে গেছো? ও আর কতবার বলবো, বড় আসার আগে জিজ্ঞেস করে আসবি। কেন, তুমি কি করছিলে যে আসা যাবে না? থাপ্পড় খেলে আর কখনো এই প্রশ্ন করার সাহস পাবি না। সে যাই হোক, এখন আমার চুড়ি দাও। এত চুরি দিয়ে কি করিস? তোর চুরি কিনতে কিনতে আমি তো ফকির হয়ে যাব। আমি কি করব, ভেঙে যায়। আর কাউকে বললে এনে দেয় না তো। একমাত্র তুমি সে যে এনে দেয়। কিন্তু তুমিও আজকে খোটা দিচ্ছ। এই খোটা কই দিলাম, বললাম একটু সাবধানে রাখলেই তো পারিস। আচ্ছা আচ্ছা, পরের বার সাবধানে রাখবো। এখন বলো, এনেছো? এনেছি, টেবিলের উপর দেখ। মিষ্টি রোদ মাহার চোখে পড়তেই মাহা চোখ কুচকিয়ে ফেলে। মাথাটা কেমন যেন ভার ভার লাগছে। চোখ খুঁড়ে বামে দৃষ্টিপাত করতেই চোখে পড়ে চেয়ারে বসা পাঞ্জাবি পরিহিত মেহেরাবের দিকে। হাতে ম্যাগাজিনের কাগজ। লোকটির গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখ ভর্তি চাপদারি। মুখটি সবসময় গম্ভীর রাখলেও যখন হাসে তখন মাহার সমস্ত কায়া নাড়িয়ে দেয়। লোকটির হাসির যে হাজারো রমণীর হৃদয় কাটতে পারে তা মাহা জানে। তাই তো মাহা চায় না লোকটি যেন কারো সামনে না হাসে। শুধু সে দেখবে এই লোকটির হাসি, আর শুধু সেই মুগ্ধ হবে। যাক, তাহলে তোমার ঘুম ভাঙ। মেহেরাবের কথা শুনেও মাহা না শোনার ভান করলো। সে আর এই লোকটার সাথে কথা বলবে না। কিভাবে পারলো নিজের হাত কাটতে? শুধুমাত্র মাহাকে সায়স্তা করতেই তো এমন করেছে, যা মাহা ভালো করে বুঝেছে। অভিমানী মাহা বিছানা ছেড়ে উঠে মাথার চুলগুলো খোপা করে নিল। জানালা দিয়ে বাইরের বাগান দেখতে লাগলো। আজ ঘুম ভাঙতে বেশি দেরি হয়েছে, যা বাইরের রোদ তাকে জানান দিচ্ছে। কেউ তাকে ডাকলো না কেন? হয়তো মেহেরাব ডাকতে দেয়নি। কি ব্যাপার, কিছু জিজ্ঞেস করেছে? তো দেখতে পারছেন না জেগে আছি নাকি ঘুমিয়ে আছি? না, পারছি না। কালকে হাত কেটে কি প্রমাণ করতে চাইলেন? এটাই যে নিজের স্বামীর হাতে চিকিৎসা করতে পারে না, সে অন্যের চিকিৎসা করবে কিভাবে?
আপনি আর অন্য কেউ এক নাকি? চিকিৎসার সময় সবাই এক হয়। এখন বলো, কখন আমি তোমার রোগী হলে পারবে চিকিৎসা করতে? নিশ্চুপ হয়ে গেল মাহা। এই কথার পৃষ্ঠে সে কি বলবে, তার মাথায় কিছু আসছে না। মেহেরাবের গায়ে সামান্য আঘাত যেন তার হৃদয় ক্ষতবিক্ষত করে দেয়। মেহেরাবের হাতের দিকে তাকিয়ে মাহা আবার হু হু করে কেঁদে ফেলে। এই জন্য মেহেরাব মোটেও প্রস্তুত ছিল না। এই, কি হলো? আবার কান্না করছো কেন? বলেন, আর কখনো এমন করবেন না। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। আর কখনো এমন করবো না। সত্যি? হুম, সত্যি। এখন লক্ষ্মী বউয়ের মতো চলো, খাবার খাবে। সন্ধ্যার সময় জমিদার বাড়ির হল রুমে সালিশ বসেছে। ফারহানের ছোট ভাই ফারুক গতকাল রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছিল, যার সূত্র ধরে আজ বাড়ির পুরুষরা ফারুকের বিচারের জন্য বসেছে। বিচারে ফারুক ইতিমধ্যে মেহেরাবের হাতে দুটো কড়া চড় খেয়েছে। ফারহান এই বিচারে ছিল না, আসলে সে থাকতে চায়নি। এই ভাইটা তার মায়ের অতি আহ্লাদে এমন হয়েছে, যার জন্য আজ এই অবস্থা। বিচারের মধ্যে হঠাৎ মাহা হেসে ফেলল। আসলে তার গত রাতে ফারুকের মাতলামের কথা মনে পড়ায় হেসে ফেলেছে। তবে হাসার পর বুঝতে পারে সে ভুল জায়গায় ভুল কাজ করে ফেলেছে, যার জন্য সবার কড়া দৃষ্টির শিকার হয়, বিশেষ করে ফারুকের। ফারুক মাহার দিকে রাগী দৃষ্টিতে তাকালে মেহেরাবের আরেক চরের শিকার হয়। মাহা সেখানে আর দাঁড়ায় না। এখানে থাকলে কিছু হলে তারই দোষ হবে, তাই ভালোই ভালোই কেটে পড়ে। তার হাসি যে মাঝে মাঝে তার সাথে শত্রুতামি পালন করে, তা সে সবাইকে কিভাবে বুঝাবে। তাই এখানে থাকার ইচ্ছে আর নেই। তবে সে কি জানে, এই ছোট বিষয়ও মাঝে মাঝে বড় বিপদের কারণ হতে পারে। তুমি এখানে কি করছো? হঠাৎ মেহেরাবের কণ্ঠ শুনে মাহা তড়িঘড়ি করে হাতে থাকা চিঠিটা পেছনে লুকিয়ে ফেলে। পিছনে ঘুরে দেখে মেহেরাব দরজার সামনে দাঁড়িয়ে আছে। দক্ষিণ দিকে রুমটা খোলা পাওয়ায় মাহা এই রুমে ঢুকেছিল। এসে দেখে এই রুমে একটি বিলাসবহুল খাট আছে, আরো কিছু আসবাবপত্র আছে। সবকিছুই কেমন যেন রাজকীয় ধাঁচের, যেমনটি মেহেরাবের ঘর। এই বাড়ির প্রত্যেক ঘরে জিনিস সুন্দর হলেও মেহেরাবের ঘরের জিনিসপত্রগুলো ভিন্ন ধাঁচের ছিল। কিন্তু আজকে এই ঘরটি দেখে অবাক না হয়ে পারল না। তবে ধুলোয় পড়াই জিনিসগুলো কেমন তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এগুলো পরিষ্কার করলে অনেক সুন্দর দেখাবে। মাহাকে কেন যেন এই ঘরটা খুব টানে। মাহা পুরো ঘরে চোখ বুলাচ্ছিল, তখন চোখে পড়ে নিচে পড়ে থাকে একটি কাগজের দিকে। সে কাগজটি পড়তে নিলে মেহেরাবের আগমন ঘটে। শোনা যায় মেহেরাবের ক্ষোভ মিশ্রিত কণ্ঠ। মাহা, আমি কিছু জিজ্ঞেস করছি। ঘরটা খোলা ছিল, তাই আমি এসেছিলাম। খোলা থাকলে আসতে হবে? আপনি রেগে কেন যাচ্ছেন? এই ঘরে এসেছি তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে। অনুমোদন নিয়ে এসছ? বাকি আজকাল বেশি চলছে। আর হাতে কি? কই, কিছু না। মেহেরাব মাহার হাত থেকে কাগজটি নিয়ে নিল। তারপর রাগী চোখে মাহার দিকে তাকিয়ে নিজেকে সামলানোর জন্য জোরে জোরে শ্বাস নিল। মাহার হাত ধরে নিয়ে মাহাকে সহ নিচে বের হয়ে দরজায় তালা লাগিয়ে দিল। আজ মাহার বাবার বাড়ি থেকে তার বাবা মা আর বোন আসবে। মাহার আজকে খুশিতে নাচার কথা, অথচ তার মন খারাপ। সকাল থেকে মেহেরাব তার সাথে কথা বলছে না। মাহা যদি জানতো মেহেরাব এত রাগ করবে, তাহলে কখনোই যেত না ওই ঘরে। তবে এই সাধারণ বিষয় নিয়ে এত রাগের কারণ বুঝে উঠতে পারছে না মাহা। আচ্ছা, মেহেরাবকে তার থেকে কিছু লুকাচ্ছে? মেহেরাবের বুকে মিশে কান্নায় ভেঙে পড়েছে মাহা। বুকের ভিতর অশেষ যন্ত্রণা দিচ্ছে। একটু আগে সে যা শুনল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। তার সমস্ত অস্তিত্বকে আজ মিথ্যে মনে হচ্ছে। কে সে? কে তার বাবা? কে তার মা? আজ 2 দিন হলো মাহার বাবা আতিকুর রহমান, মা নাফিয়া বেগম আর ছোট বোন লামিয়া এসেছে। প্রিয়জনদের কাছে পেয়ে মাহার দিনগুলো ভালো কাটছে। মায়ের সে পুরনো আদর ভরে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, সব মিলিয়ে দিন বেশ যাচ্ছিল মাহার। ছোট মাহার হঠাৎ বড় হয়ে যাওয়া দেখে মাহার বাবা মার মনে কেমন যেন আঘাত হানে। তারা কি মেয়ের বিয়ে দিয়ে ভুল করে ফেলেছে? মাহা কি সংসার সামলাতে পারবে? তবে মেহেরাবের মাহার প্রতি ভালোবাসা তারা বুঝেছে। আর এই বাড়িতে মাহার কোনো কিছুর অভাব হবে না তারা জানে। শুধু শ্বশুর বাড়ির সবার সাথে মারিয়ে নিলেই হবে। তবে মাহার এই সুখে সংসার যেন মাহার বোন লামিয়ার সহ্য হচ্ছিল না। ভিতরে ভিতরে হিংসার আগুনে পুড়ছিল। মাহা জমিদার বাড়ির বউ, এটাই যেন লামিয়ার গায়ে বিচ্ছে। তার হিসেবে মাহা এই যোগ্য না। তাই তো মাহাকে আঘাত দিতে মাহার সব থেকে বড় রাজের খোলাসা করলো বাড়ি ভর্তি লোকের সামনে, যেই রাজ থেকে মাহা এতদিন অজানা ছিল। মাহা যখন বিশ্বাস করতে চাইল না, তখন লামিয়া তার মাকে নিজের কসম দিয়ে সত্য কথা বলতে বলল। মাহা আর এক মুহূর্ত সেখানে তাকেনি।
নিজের ঘরে খিল দিয়েছিল। মেহেরাব তখন বাড়ির বাইরে ছিল। মাহা দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল। সবাই করাঘাত করার পরেও দরজা খুলেনি। তবে যখন দরজার উপাস থেকে মেহেরাবের ডাক শুনল, তখন আর এই ডাক অবজ্ঞা করতে পারেনি, খুলে দিয়েছে দরজা। মেহেরাব সবাইকে যেতে বলে দরজায় খিল লাগিয়ে দেয়। মাহাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মাহার কান্নারা যেন বাঁধ ভেঙে যায়। সেই থেকে মাহা কেঁদেই যাচ্ছে। মেহেরাবও মাহাকে কান্না করতে দিয়েছে, তবে মাহার কান্না যেন থামছেই না। বেগম সাহেবা, এখন তো কান্না থামান, না হলে মাথা ব্যথা করবে। আপা কি বললো? আমি নাকি তাদের কেউ না? কেউ না আমি? আম্মা আব্বা নাকি আমার আপন না? কেউ নাকি আমার আপন না? আমি আছি তো। কিন্তু আমি যে অস্তিত্বহীন, কে আমার বাবা মা আমি কিছুই জানি না। আমি তোমার অস্তিত্ব মাহা। আমার বাবা মা কে? যারা তোমাকে লালন পালন করেছে তারাই। আমি আমার জন্মসূত্রের কথা জানতে চাইছি। আচ্ছা, কান্না থামাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মাহা, একবার ভেবে দেখো, যারা তোমাকে লালন পালন করেছে তারা কি কখনো তোমাকে অবহেলা করেছে? করেনি তো। তাহলে তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ? তারাই তো বললো আমি নাকি তাদের আপন না। সত্যতা তো একদিন জানাই লাগতো বেগম সাহেবা। এটা কঠিন সত্য হলে মানতে হবে। কিন্তু ভাবো তো, যারা তোমাকে এতদিন এত আদর বড় করলো তাদের কেন কষ্ট দিবে? এটা কি ঠিক? বাইরে চলো আমার সাথে, দেখো তোমার আম্মার কান্না, তারপর বলো তার কি তোমার পর নাকি আপন? জন্ম না দিলে কি বড় হয়ে যায়? তোমার আম্মা আব্বা যে তোমাকে প্রচুর ভালোবাসে, তাদের ভালোবাসাকে ফেলে দিও না বেগম সাহেবা। আম্মা, মা বিশ্বাস কর, তোকে আমরা কখনোই লামিয়ার থেকে আলাদা দেখিনি। তোকে আমরা নিজের মেয়ে হিসেবে দেখেছি। তুই বল, আমরা কি তোকে কম ভালোবাসি? মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল মাহা। আজ যেন অশ্রুরা বাদ মানছে না। সে জানে তার বাবা মা তাকে খুব ভালোবাসে, তাই তো মানতে কষ্ট হচ্ছে যে তারা তার বাবা মা না। আরে হয়েছে, কত কান্না করবি, এবার থাম। তুমিও তো কান্না করছো। তুই থাম, তাহলে আমি থামবো না, আগে তুমি থামো। আরে হয়েছে, তোমরা দুজনেই থামো। আর কত কান্না করবে? আবার তুমি কথা বলবে না আমাদের মাঝে। মাহা রাগ করেছে তোমার উপর। কেন মা, কি হয়েছে? তুমি আগে কেন জানাওনি আমায়? কিছু সত্য লুকায়িত থাকাই ভালো মা। তবে আমরা ভুলে গেছিলাম, সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। তাহলে এটাও বলো, আমার আসল বাবা মাকে? তাদেরকে চেনো তোমরা? মাহার প্রশ্ন শুনে মাহার বাবা মার মুখ কালো হয়ে গেল। এর ভিতর ঘরে মেহেরাব ঢুকে তারা দিতে লাগে রাতের খাবারের জন্য, যার জন্য মাহার প্রশ্নের উত্তর শোনা গেল না। মাহার বাবা মার যাবার সময় হয়ে এসেছে। মাহা বায়না ধরেছিল সে যাবে, তবে মেহেরাব যেতে দিতে রাজি হয়নি। মাহার বাবাও মাহাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেহেরাবের জন্য তা আর হয়ে ওঠেনি। মেহেরাব বলেছে সে নিজেই কিছুদিন পরে নিয়ে যাবে, তাই তারা আর জোর করেনি। বিদায়ের সময় হয়ে এসেছে, সেই সাথে বেড়ে চলেছে মাহার কান্না। মাহার বড় বোন আগিয়ে গিয়ে গাড়িতে বসে পড়েছে। গতকাল থেকে লামিয়ার সাথে তার বাবা মা কথা বলছে না, সেই জন্য লামিয়ার রাগ মাহার উপরেই পড়েছে। তবে সে মাহাকে কিছু বলার সুযোগ পাচ্ছে না। কিন্তু সে মনে মনে খুশি, কারণ মাহার জন্ম পরিচয় নিয়ে তাকে বিভিন্ন কথা শোনা লাগবে, এটা সে জানে। মাহা, কান্না থামাও, ওনাদের যেতে দাও। আরেকটু বোঝার চেষ্টা করো, যেতে খুব সময় লাগবে। দেরি হলে সমস্যা পড়তে হতে পারে। আমরা যাবো তো কিছুদিন পর। তাহলে চলো না, আজ যাই। আবারও একই কথা? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মা আজকেই যাই, জামাই বললো তো তোকে নিয়ে যাবে। এখন কান্না থামা, আমাদের যেতে দে। আচ্ছা, ভালোভাবে যাবে। আমি শীঘ্রই আসবো কিন্তু। আমার আম্মার জন্য আমরা অপেক্ষা করব। আচ্ছা যাও। আতিকুর রহমান আর নাফিয়া বেগম চলে গেল, রেখে গেল মাহার ভিতরের এক যন্ত্রণা। এই যে মাহার মনে একই প্রশ্ন চলে, কে তার বাবা, কে তার মা, কে সে? চাঁদের আলো ধরণীতে উজ্জ্বলতায় ছড়িয়ে পড়েছে, হয়তো জ্যোৎস্না রাতে জানান দিচ্ছে। চারিপাশে মিষ্টি বাতাস বইছে, ছাদের ফুটন্ত ফুলগুলো তাদের মিষ্টি সুবাস ছাড়াতে ব্যস্ত। প্রকৃতি যেন তাদের সৌন্দর্যে জানান দিচ্ছে। এই সুন্দর প্রকৃতি উপভোগ করছে মেহেরাব আর মাহা। ছাদে বিছানা বিছিয়ে মেহেরাবের কোলে শুয়ে আছে মাহা। মাহার দৃষ্টি চাঁদে আর মেহেরাবের দৃষ্টি তার ব্যক্তিগত চাঁদের দিকে। মেয়েটা কত আনন্দের সাথে তাকে ছাদে চাঁদ দেখতে আসার জন্য জোর করলো, অথচ আসার পর থেকে চাঁদের দিকে তাকিয়ে কিছু ভাবছে। মনে হচ্ছে চাঁদকে কিছু প্রশ্ন করছে, যার উত্তর পাচ্ছে না। মেহেরাব যে তার সাথে আছে তা যেন ভুলেই গেছে। মাহার মলিন মুখ মেহেরাবের হৃদয় ক্ষত বিক্ষত করতে সক্ষম। এই মেয়ের মাঝে কি আছে?
যার জন্য মেহেরাব তার প্রেমে পাগল? এর উত্তর মেহেরাবের জানা নেই। তবে মাহাবিহীন মেহেরাব শূন্য। মাহার এই মলিন মুখ মেহেরাবের সহ্য হলো না, তাই সে নিজেই নীরবতা ভাঙল। বেগম সাহেবা, মাহা, ডাকছি তোমাকে, শুনছো না? কিছু বলেছেন? মন খারাপের কারণ জানতে পারি? কই, মন খারাপ না তো। আমার মিথ্যে পছন্দ না। পরের বার মিথ্যে বললে আমি সহ্য করব না। সরি। আগে আমার প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, আমি কি সত্যি আমার বাবা মায়ের অবাধ্য সন্তান ছিলাম? কথাটা বলে মাহা চোখের জল ছেড়ে দিল। এই কেমন রহস্য উন্মোচন হলো! মাহা যে এখন হাজারো প্রশ্নের ভিড়ে আটকিয়ে গেছে। সারাদিন এসব চিন্তাই মাহার মাথায় কিলবিল করে, চেয়েও ভুলতে পারে না। তার ভিতর মেহেরাবের মেজ চাচির গা পোড়া কথা। মহিলা যেন কথা দিয়েই হাজারো মানুষকে খুন করতে সক্ষম। কথাগুলোর কি যে ধাস ছিল, মাহার এখনো মনে পড়লে গায়ে কাটা দিচ্ছে। মেহেরাব মাহার কপালে ওষ্ঠ ছোঁয়ালো, তারপর কোল থেকে তুলে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। আমার বেগম সাহেবা কখনো অবৈধ হতে পারে না। সে হয়তো কোনো রাজ্যের রাজকন্যা ছিল, তবে কিছু মানুষের কোন নজরে হয়তো সে রাজ্য হারিয়েছে। তবে রাজ্য হারালেও রাজকন্যা কিন্তু রাজকন্যায় থাকে। রাজকন্যাদের রাজ্যের প্রয়োজন হয় না, তারা যেখানে যায় ওই জায়গাটি রাজ্যে পরিণত হয়ে যায়। আর আপনি এখন আমার স্ত্রী, আপনি এখন আমার রানী, আমি আপনার রাজা। রাজা রানী হতে রাজ্যের প্রয়োজন নেই, টিনের ঘরে থেকেও রাজা রানী হওয়া যায়। যদি একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকে তবে। তোমার স্বামী সবসময় তোমার পাশে আছে মাহা, তুমি একা নও। এই সব নিয়ে আর ভাববে না, কথা দাও। মাহা বিড়াল ছানার মতো মেহেরাবের বুকে মিশে প্রত্যেকটা কথা শুনল। মেহেরাবের কথা বোঝার চেষ্টা করল। আসলেই কি সে কোনো রাজ্যের রাজকন্যা ছিল? তাহলে তার আসল পরিবার তাকে ছেড়ে দিল কেন? নাকি তারা এই দুনিয়াতেই নেই? প্রশ্নটা মাথায় আসতেই সে মেহেরাবকে বলে, আচ্ছা, আমার মা বাবা কি তাহলে বেঁচে নেই? এসব নিয়ে ভাবতে না করেছে, কথা কি কানে যায়নি? চাইলেই কি সব ভোলা যায়? যে স্মৃতি কষ্ট দেয় সে স্মৃতি ভুলে যাওয়াই ভালো। আচ্ছা, আর ভাববো না। এই তো আমার লক্ষ্মী বউ। হুম। তুমি অবৈধ এই কথা কে বলেছে? চুপসে যায় মাহা। মেহেরাবকে মেজ চাচির বলা কথাগুলো জানানো কি ঠিক হবে? যদি রেগে যায় তাই মিথ্যে বলল। কেউ না। আবারও মিথ্যে? এক কথা কতবার বলবো? আমার কাছে কিছু লোকাবে না। মেজ চাচি বলেছে, দয়া করে রেগে যাবেন না। মেহেরাবের ভাবনাই যেন সত্যি হলো, নয়তো মাহার মাথায় এসব চিন্তা কখনোই আসতো না। নিজের রাগকে নিয়ন্ত্রণে আনলো মেহেরাব। সেই রাতটাকে উপভোগ করতে চায়। শুধু তাই নয়, মাহার সাথে প্রতিটি মুহূর্ত সে উপভোগ করতে চায়। মানুষের মৃত্যু কখন ঘনিয়ে আসে তা তো আর বলা যায় না। এখন সেসব বাদ দাও, আসো গল্প করে। কিসের গল্প করবেন? ভূতের গল্প কিন্তু বলবেন না, আমার ভয় লাগে। এত ভয় লাগলে এত রাতে ছাদে এসে বানা ধরলে কেন? আপনি পাশে আছেন তাই। ও, তাহলে তো ভূতের গল্পই বলা লাগে। আমি পাশে আছি তো। উফ, আপনি দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। তোমার সাথে থাকতে থাকতে হয়েছে একটু একটু। দূর, কথাই বলবো না তো। আরে মজা করছি, রেগে যাচ্ছ কেন? না, রাগিনি তো। আচ্ছা। ওগো শুনছেন? বলো, শুনছি তো। বলেন তো, ওগো ডাকের রহস্য কি? এই ডাকের আবার রহস্য আছে নাকি? আছে তো। তাহলে বলে ফেলো। এটা দাদিজান শিখিয়েছিল। কেন জানেন? কেন? বলেছিল আপনার খুব রাগ, তারপর বলল যদি আপনি রেগে যান তখন এই নামে ডাকতে, কাজে দিলেও দিতে পারে। আপনার মনে আছে আমাদের প্রথম যেদিন দেখা হলো, খাবার নিয়ে এসে দেখি আপনি শুয়েছিলেন। প্রথম ডাক দিলাম, শুনলেন না। তখন দাদিজানের কথা মনে পড়লো, তারপর মজা করে ডেকে বসলাম, আর আপনি আমার ডাক শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়েছিলেন। আর আমার খুব মজা লাগছিল তখন, জানেন, তাই এভাবেই ডাকতাম। আর এখন তো অভ্যস্ত হয়ে গেছি। বাহ, দারুণ। এই ছিল তাহলে মনে? বুড়ি কি কাল ধরবো? আমার বউর কাছে আমার বদনাম। খুনসুটি ভালোবাসা আর মধুময় একটি রাত কাটলো তাদের। ভালোবাসা দিন দিন যেন বাড়ছে। দুজন এখন একে অপরের পরিপূর্ণ। ভালোবাসার একটি সুখের সংসার। টেলিফোনটা হাত থেকে পড়ে তারের সাথে ঝুলছে। মাহা পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি শুনলো তা ভাবছে। মাহার মা কল দিয়েছিল। ভদ্র মহিলা কান্না করতে করতে জানালো বড় মেয়ে লামিয়া অ্যাক্সিডেন্ট করেছে। মা এই কথা শুনে থমকে গিয়েছে। হতে পারে তার বড় বোন তাকে ভালোবাসে না, তাকে ঘৃণা করে। তবে মাহা যে তার বোনকে ভালোবাসে, সে তাকে নিজের বোন ভেবে এসেছে, এখনো ভাবে। রক্তের সম্পর্ক না হলেই কি পর হয়ে যায় নাকি? মাহার তো মনে হয় না। তার কাছে সম্পর্ক মানে আত্মার সম্পর্ক। মাহা বাড়ি যাওয়ার বায়না ধরেছে।
তবে মেহেরাব কাজের জন্য যেতে পারবে না বলেছে। তরকারি কাজের জন্য পাশের গ্রামে যাওয়া লাগবে, আর ওইখানে 2 দিন থাকবে। মাহাকে একাও যেতে দিবে না। আর যে বোন তাকে সহ্য করতে পারে না, সে বোনকে দেখার কোনো মানে আছে নাকি? মাহার কান্নায় মেহেরাবের মেজাজ গরম হচ্ছে, আবার সহ্যও করতে পারছে না। তবে সে চাইলেও এখন যেতে পারবে না। আর তেমন আঘাত পায়নি, শুধু হাত ভেঙেছে। মাহার জন্য এটা বড় আঘাত হলেও মেহেরাবের ভাবনায় তেমন কিছু না। তার বউকে কষ্ট দেওয়ার ফল ভোগ করছে ওই হিংসুটে মেয়ে। এখনো গালে ফুলে বসে থাকবে? বললাম তো 2 দিন পরে নিয়ে যাব, এখন দরকারি কাজ আছে। জলদি আসবেন, কিন্তু আমার কেমন যেন লাগছে। কেন, কিছু হয়েছে? না, তাহলে? জানি না, মনে হচ্ছে কিছু একটা হবে। তোমার বোনকে নিয়ে বেশি ভাবছো, তাই এমন হচ্ছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেহেরাব মাহার কপালে ওষ্ঠ ছোয়ালো। তার নিজেরও এই বাচ্চা বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু না যেয়ে যে উপায় নেই, কাজের সূত্রে যাওয়াই লাগবে। ভাবি শোনেন, মেহেরাব কিন্তু দিন দিন বউভক্ত হয়ে যাচ্ছে। আমার ছেলের বউ ভক্ত হবে কেন? ও জানে কাকে কিভাবে রাখতে হয়। বউকে আহ্লাদ দিলে আবার শাসনও করতে পারে। ওদের নিয়ে তোমার ভাবা লাগবে না। বউকে কিন্তু আপনারা অতিরিক্ত লাই দিচ্ছেন, পরে বুঝবেন মাথায় তোলার পরিণাম। দেখো শিলা, আমার ছেলে আজ অনেকগুলো বছর পর আমার সাথে কথা বলেছে। সে আমার কাছে কি আবদার করেছে জানো? বলেছে ওর বউকে আমার মেয়ের মতো দেখতে, আদর শাসন দুটোই করতে। আমি আমার ছেলের কোনো আবদার অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। আপনারা যা বোঝেন তাই করেন, আমি তো শুধু বলে রাখলাম। তাই বলে ভেবো না আদরেই রাখবো। অপরাধ করলে শাসন আমিই করব, আবার আদরও আমিই করব। মেহেরাবের মেজো চাচি শিলা বেগম এই কথা শুনে মুখ ভেঙচি কাটলো। তার হিসেবে ছেলের বউদের বেশি লাই দিতে নেই, লাই দিলেই তারা মাথায় উঠে যায়। হারান ভাই পা ব্যথা করছে, পরের বার ভালো রেজাল্ট করব বললাম তো। আর ভাইয়া আর আম্মা তো ওর কিচ্ছু বলে না, তাহলে আপনি এমন করেন কেন? কারণ তুই সবার আহ্লাদে বিগড়ে যাচ্ছিস। হলে হচ্ছে, তাতে আপনার কি? আমার কি? এই তুই শাস্তি বাড়িয়ে দিলাম আরো 100 বার কান ধরে উঠবোস করবি। আর রেজাল্টের কথা যে মেহরাবের কানে যায়নি তা আমি জানি। নিশ্চয়ই বড় চাচির কাছে গেটে গেটে বলেছিস না না বলতে। আচ্ছা, শাস্তি জমিয়ে রাখতে হয় না, মানে অন্য একদিন পূরণ করব। সত্যি পা ব্যথা করছে। আচ্ছা এখন যা, আমারও কাজ আছে। বলতে দেরি পুষ্পর যেতে দেরি হলো না। পুষ্পর রেজাল্ট খারাপ এসেছে। মায়ের কাছে কেঁদে কেটে বাঁচলেও ফারহানের কাছ থেকে রেহাই পেল না মেয়েটা। আজ 1 সপ্তাহ পর ফারহান ঠিকই রেজাল্টের খবর পেয়ে গেল। আর এই খবর পাওয়ার পরেই পুষ্পকে তার ঘরে আসতে বলেছিল। মেয়েটাও খুশি মনে এসেছিল, কিন্তু আসার পরেই ফারহান শাস্তি হিসেবে 100 বার উঠবোস করতে বলে। পুষ্পর বুঝে আসে না ফারহান ভাই তার সাথেই কেন এমন করে। মিতু আপাকে তো এভাবে শাস্তি দেয় না, বরং বুঝিয়ে বলে পরের বার যেন রেজাল্ট ভালো করে। নিহাত পুষ্প তাকে ভালোবাসিয়ে বলে, না হলে মেজো চাচার কাছে বিচার দিত। তাহলে মেজো চাচা ফারহানকে বকে দিত, কারণ মেজো চাচা পুষ্পকে খুব আদর করে। সে অবশ্যই পুষ্পর পক্ষ নিবে, কিন্তু আফসোস পুষ্প পারবে না ফারহানের নামে বিচার দিতে। বিকেলে ননদদের সাথে আড্ডা দিতে বসেছে মাহা। আজকাল মেহেরাবকে ছাড়া ঘরটাও কেমন যেন বিরক্ত লাগে। মেহেরাব বাহিরে থাকলে অপেক্ষায় থাকে কখন আসবে, কিন্তু এবার তো 2 দিনের জন্য গেল। বিয়ের পর এটা 2য়-বার মেহেরাবকে ছাড়া, তবে প্রথমবারের থেকে এবার মনটা বেশি আনচান করছে, যার জন্য ঘরে থাকতে পারছে না। 2 দিনের দূরত্ব মাহার কাছে অনেক বেশি লাগছে। ভাবি কি ভাবছো? ওই কিছু না তো। ভাইয়ের কথা মনে পড়েছে? না, এমনি ভালো লাগছে না। মাহার কথা শুনে মিতু আর পুষ্প ঘর কাঁপিয়ে হেসে দিল। মাহার যে মেহেরাবের চিন্তায় বিপর এটা তারা বুঝতে পেরেছে। ননদ হিসেবে একটু মজা তো করতেই পারে। মাহা তাদের দিকে রাগি চোখে তাকালো। তা দেখে 2 বোন চুপসে গেল। হাসার কি হলো? আরে ভাবি রেগে যাচ্ছেন কেন? আমরা তো এমনিতেই হাসছি। আচ্ছা, তোমাদের হাসা হলে ডাক দিও, আমি যাই। আরে রাগ করছো নাকি? বসো বসো, আমাদের ভুল হয়ে গেছে। না, রাগ করিনি। তোমরা বসো, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। ফারহান ভাইয়া। বউ কিছু বলবি? পুষ্পিতা মাথাটা নিচু করে রেখেছে, চোখ তার জল ছলছল করছে। ফারহান এবার পুষ্পিতার দিকে তাকালো, বুঝলো কিছু একটা হয়েছে, তাই আদরের সুরে বলল, কি হয়েছে বল, না বললে বুঝবো কি করে? ফারুক ভাইয়া আবারও আমার গায়ে খারাপ ভাবে ছুঁয়েতে চেয়েছে। মুহূর্তেই ফারহান চোখ বুজে হাত মুঠো করে নেয়। রাগে তার শরীর কাঁপছে।
এর আগেও ফারুক এমন করেছিল। পুষ্পিতা সেদিন সে কথা কাউকে না বলতে পেরে ছাদে কান্না করেছিল। সে মুহূর্তে ফারহান ছাদে যায়। পুষ্পিতাকে এভাবে কান্না করতে দেখে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে পুষ্পিতা সব বলে। এই নিয়ে সে ফারুককে শাসিয়েছিল। তবে এইসব আর সহ্য করা যাবে না। ওই ছেলের এবার একটা ব্যবস্থা করাই লাগবে। তুই ঘরে যা, আমি বিষয়টা দেখছি। আর কান্না করবি না, ওকে আমি দেখে নিব। পরের বার তোর দিকে তাকানোর সাহসও পাবে না। পুষ্পিতা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। অনেক কষ্টে ফারহানকে এসব বলতে পেরেছে, কারণ প্রথমবার যখন এমন হয়েছিল তখন ফারহান তাকে বুঝিয়েছিল। এবারও বলতে খুব লজ্জা লাগছিল পুষ্পিতার, কিন্তু না বলে শান্তিও পাচ্ছিল না। তোমার বাবা মা কে জানতে চাইলে এখনই বাগানের দিকে আসো, নয়তো আর কোনো দিন তাদের খোঁজ পাবে না। মাহা হাতে থাকা কাগজটা পড়ে খাটে বসে পড়ে। আজ 2 দিন হয়ে গেল মেহেরাবের আসার খবর নেই। খাওয়া দাওয়া শেষ করে এসে বিছানার উপর সাদা কাগজ দেখে হাতে নিয়ে কাগজে এই লেখা দেখে কি লিখতে পারে? তার সম্পর্কে তো এই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। তাহলে কি বাড়ির কেউ দিল? কিন্তু বাড়ির কেউ হলে বাগানে কেন যেতে বলবে? মাহার মাথায় কিছু আসছে না। তার যাওয়া কি ঠিক হবে? না, মাহা যাবে না। যদি কোনো বিপদ হয়, এসব ভেবে মাহা শুয়ে পড়ল। তবে শুয়েও শান্তি পাচ্ছে না। মনের ভিতর প্রশ্নটা ঘিরে ধরেছে। না গেলেও যে শান্তি পাচ্ছে না। আচ্ছা, গেলে কি খুব বেশি ক্ষতি হবে? বাড়ির বাগানের সামনে এসে দাঁড়িয়ে আছে মাহা। অনেক ভেবে চিনতে এসেছে, না এসেও শান্তি পাচ্ছিল না। অবশেষে এসেই পড়ল। তবে হাতে ছোট একটি ছুরি নিয়ে এসেছে, যদি কোনো বিপদ হয় তাই। মাহার এসব ভাবনার মাঝেই হঠাৎ একজোড়া পুরুষালী হাত মাহাকে জড়িয়ে ধরল পেছন থেকে। মাহা ছিটকে দূরে সরে গেল। পেছনে এমন কাউকে দেখতে পেল যাকে সে আশা করেনি। ফারুক ভাই। আর কাকে আশা করছিলেন ভাবি? বলে ফারুক মাহার দিকে এগোতে লাগলো। ফারুকের নিয়ত যে ভালো না মাহা বুঝতে পারল। আর আজ সন্ধ্যায় ফারহান আর পুষ্পিতার কথা সে শুনেছিল, তাই হাতে লুকিয়ে থাকা ছুরিটা সামনে নিয়ে বলতে লাগলো। দূরে থাকেন, কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। কার ভালো হবে কার খারাপ হবে একটু পরেই বুঝতে পারবেন। আপনার ভাই জানতে পারলে কিন্তু ছাড়বে না আপনাকে। আর যদি না জানতে পারে, তাহলে ধরেন আপনি গায়েব হয়ে গেলেন, তখন হয়তো কয়েকদিন খুঁজবে। তারপর কি হবে বলেন তো? আপনার অস্তিত্বও মনে রাখবে না। আপনার স্বামীর শাস্তি ভোগ করার জন্য তৈরি হন। বলে মাহার দিকে হাত বাড়ালে মাহা হাতে থাকা ছুরিটা দিয়ে ফারুকের হাতে আঘাত করে। তবে তাতে ফারুকের গায়ে তেমন আঘাত লাগে না। দ্বিতীয় আঘাত করতে যাবে তার আগেই ফারুক তার উপর ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয় আঘাত করতে যাবে তার আগেই ফারুক ছুরিটা নিয়ে নেয়, ঝাঁপিয়ে পড়ে মাহার উপর। এর মাঝেই একটি বিকট শব্দ হয়। থেমে যায় ফারুক। মাহা ছিটকে দূরে সরে যায়। মাহা ফারুকের দিকে তাকিয়ে দেখে ফারুক নিচে পড়ে গেছে, আর নিচে রক্তের ছড়াছড়ি। মাহার শরীর কাঁপতে লাগলো। আচ্ছা, ওইটা কি বন্দুকের আওয়াজ ছিল? এরকম বন্দুকের আওয়াজ মাহা আগেও শুনেছিল, যখন তাদের এলাকায় সন্ত্রাসী ধরতে পুলিশ বন্দুক চালিয়েছিল। ফারুক জ্ঞান হারিয়ে ফেলেছে। মাহা কি বাড়ির সবাইকে ডাকবে? না না, তারপর তাদের প্রশ্নের কি উত্তর দিবে? মাহার মাথায় কিছু আসলো না। সে কি করবে? সে মুহূর্তে কিছুর আওয়াজ শোনা গেল। মাহা আর কিছু না ভেবে বাড়ির দিকে দৌড় লাগালো। এখানে থাকলে সে দম আটকিয়ে মারা যাবে সে। তার মাথায় শুধু এতটুকুই আসলো যে তাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। বাড়ির কাউকে ডাকার সাহসও পেল না। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বললেই চলে। আজ 3 দিন পর মাহা সুস্থ হয়েছে। এই 3 দিন প্রচুর জ্বরে ভুগছিল সে। হয়তো ভয়ে জ্বর এসেছিল। সে রাতের কথা মনে পড়লেই মাহার শরীর এখনো কাঁপা শুরু করে। মাহা সেদিন ভয়ে ঘরে এসে শুয়ে পড়েছিল। বাহিরের ঘটনাগুলো মনে করে ফুপিয়ে কান্না শুরু করে, তবে সাহস পায় না কাউকে ডেকে ঘটনাটা বলার। যদি তারা তাকে ভুল বোঝে, তার চরিত্রে আঙ্গুল তুলে, তাহলে মাহা কি করবে? আচ্ছা, মেহেরাপও কি তাকে ভুল বুঝবে? এইসব ভাবনার মাঝেই কখন ঘুমিয়ে পড়ে নিজেও টের পায় না। তবে রাতের শেষ প্রহর, ভোরের দিকে অনুভব করে কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মাহা এই স্পর্শের সাথে পরিচিত। এটা যে মেহেরাব বুঝতে একটুও ভুল হলো না মাহার। এই স্পর্শ আর গায়ের মিষ্টি সুবাস যে মাহার বড়ই পরিচিত। মাহা মেহেরাবের দিকে ঘুরে মেহেরাবকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। ততক্ষণে মাহার শরীরে জ্বর এসে পড়েছে।
মেহেরাব কিছু না বলে মাহাকে গোসলখানায় নিয়ে গিয়ে সযত্নে গোসল করিয়ে আনে। তারপর ঘরে থাকা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর আবার মাহাকে বিছানায় শুয়ে দিয়ে জড়িয়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই মাহা হারিয়ে যাবে। মাহা পুরোটা সময় নীরব দেখেছে, না কোনো প্রশ্ন করেছে, না কিছু বলেছে। মেয়েটা হয়তো ভয়ে সে রাতের কথা ভুলেই গিয়েছিল। এরপর 3 দিন এভাবেই চলে গেল। এখন মাহা একটু সুস্থ, তবে বাহির থেকে আসা মেজাজি রাহাজারি শুনে মেয়েটা আরো নিয়ে যাচ্ছে। আজ 3 দিন পর সবাই ফারুকের খোঁজ করছে। এই 3 দিন সবাই ভেবেছে হয়তো কোনো বন্ধুর বাড়ি গিয়ে পড়ে আছে, কারণ ফারুক আগেও এমন বাড়ি আসতো না। তবে সেটা ছিল 1 দিন কিংবা 2 দিন, কিন্তু 3 দিন বাড়ির বাহিরে থাকার প্রশ্নই আসে না। আর ফারুকের সব বন্ধুদের কাছে খোঁজ লাগিয়ে লাভ হচ্ছে না। তারা সবাই বলেছে তারা ফারুকের খোঁজ জানে না। তারা ফারুককে 3 দিন আগে দেখেছিল, তারপর আর দেখেনি। এইসব শুনেই শিলা বেগমের কান্নাকাটি শুরু হয়েছে, থামার নামই নিচ্ছে না। তবে অন্য কেউ ব্যাপারটা তেমন ভাবে নিচ্ছে না। তারা জানে ফারুক খামখেয়ালি, হতে পারে অন্য কোনো জায়গায় গিয়ে পাদরামি করছে। ফরহান ভাইয়া, ফারুক ভাইয়া কোথায়? আমার প্যাকেটে আয় নিয়ে যা। কি বলছেন? পকেটে কি করে থাকবে? তো এইসব আজগুবি প্রশ্ন করিস কেন? ওই হারামজাদারে গেছে হয়তো গুহায় ডাকাতি করতে। ওই দিন ওকে পেলে ওর খবর ছিল। সত্যি পাননি সেদিন, নাকি মিথ্যা বলছেন? এই তুই যা তো রুম থেকে, মেজাজ এমনিতেই গরম আছে। আম্মার সাথে একটু ঝগড়া করে এসেছি, এখন তোর সাথে ঝগড়া করার মুড নেই। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার থেকে কিছু লোকাচ্ছেন। লুকোচ্ছি? আমি ওকে নিজের হাতে মেরে ফেলেছি, শুনেছিস? এখন যা, দূর হও। ফারহান ভাই কি বলছে এসব? এবার ফারহানের রাগ চরম পর্যায়ে গেল, তাই পুষ্পিতার হাত ধরে পুষ্পিতাকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। পুষ্পিতা দরজার দিকে কিছুক্ষণ ছলছল চোখে তাকিয়ে থেকে চলে যায়। আর আসবে না সেই ঘরে। লোকটা সবসময় তাকে এভাবে অপমান করে কারণ ছাড়া। আপনার চা। শরীর এখন ঠিক আছে? হুম। এদিকে এসে বসো। বলে মেহেরাব তার পাশে ইশারা করে মাহাকে বসতে। চা খাওয়ার ফাঁকে মেহেরাব মাহাকে দেখতে থাকে। মেয়েটা কিছু বলতে চাচ্ছে, তবে বলতে পারছে না, যা মেহেরাব অতি সহজেই বুঝে গেল। তবে সময় দিল মাহাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, কিছু বলবে? না না। আচ্ছা। মাহা সেদিন রাতের কথা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। যদি মেহেরাব ভুল বুঝে, কিন্তু না বলেও যে শান্তি পাচ্ছে না। মনের ভেতরে অস্থিরতা কাজ করছে। মেহেরাব যে মিথ্যে সহ্য করতে পারে না। পরবর্তীতে যদি জানতে পারে, তখন মাহা কিভাবে মেহেরাবকে সামলাবে? মাহা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মেহেরাবের দিকে তাকালে দেখে মেহেরাব তার দিকেই তাকিয়ে আছে। মেহেরাব হয়তো বুঝলো তার মনের কথা, তাই নীরবতা ভাঙলো মেহেরাব। যদি বলতে মন চায় না দেয়, তাহলে বলার প্রয়োজন নেই। না বলে যে শান্তি পাচ্ছি না। তাহলে বলে ফেলো। মাহা এবার সাহসের সাথে একে একে পুরো ঘটনা বলে ফেলল। পুরো ঘটনা শুনে মেহেরাবের মুখের বদল আসতে লাগলো। মাহা ঘটনা বলার সময় মাথা নত করেছিল। তার সাহস হচ্ছিল না মেহেরাবের চোখে চোখ রেখে পুরো ঘটনা বলার। সবকিছু বলা শেষ হওয়ার সাথে সাথে মাহা নিজের বাহুতে শক্ত পুরুষালী হাতের চাপ অনুভব করে। চলচল চোখে মেহেরাবের দিকে তাকিয়ে দেখে মেহেরাব রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। সামান্য একটা কাগজের উপর ভিত্তি করে তুমি সেখানে চলে গেলে, আর বলেছিলাম না তোমার পরিবার খোঁজার প্রয়োজন নেই, তারপরে কেন খোঁজা লাগবে? আমাকে কি কথা দিয়েছিলে বলে গেছ? 2 দিনে বলে গেছিলে? বলেছিলাম জন্ম পরিচয় খুঁজতে যেও না, তাও তুমি খুঁজতে গিয়েছ। আমাকে হারাতে চাও? বলো কে চাও? আপনি ভুল বুঝছেন, আমি যেতে চাইনি, কিন্তু না গিয়ে শান্তি পাচ্ছিলাম না আমি। বলে মাহা হু হু করে কেঁদে ওঠে। সেদিনের ভুল সিদ্ধান্তের মূল্য যে তাকে এভাবে দিতে হবে সে বুঝতে পারেনি। এখনো চোখ বুঝলে সে রাতের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। নিজ মনে হাজারো প্রশ্নরা উকি দেয়। কে সেদিন রাতে ফারুককে গুলি করলো? মাহার কান্না শুনে মেহেরাব হাত আলগা করে নেয়। চোখ বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়। কিছুক্ষণ অতিবাহিত হয় সেভাবেই। মাহা নীরবে কেঁদে যাচ্ছে। মেহেরাব থামায় না। আমার কথার অবাধ্য হয়ে এখন শান্তি পেয়েছ? উত্তর দিতে পারে না মাহা। সে যে মস্ত বড় ভুল করে ফেলেছে সে জানে, তবে এখন চাইলেও কিছু করার নেই। ফারুক ভাইয়ের কথা কি সবাইকে জানাবেন? বাড়ির বউকে কিছু জানানোর দরকার নেই। এই কথা যেন আর কারো কানে না যায়, মনে রেখো। কিন্তু প্রশ্ন শুনতে চাইছি না, যা বলেছে মনে থাকে যেন।
থাকবে। আল্লাহ মাফ করে দিন। মেহেরাব মাহার কথা শুনেও জবাব না দিয়ে কক্ষ ত্যাগ করে। মেহেরাব রেগে আছে বুঝে মাহা আবারও কান্নায় ভেঙে পড়ে। গভীর রাত, মেহেরাবের এখনো আসার খবর নেই। মাহা না খেয়ে বসে আছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমের জন্য চলে গেছে। এর আগেও মেহেরাব রাত করে বাড়ি ফিরেছে, তাই কেউ বিষয়টা তেমন ভাবে নেয়নি। জানালার সামনে বসে মাহা চাঁদ দেখে যাচ্ছে, আর কি থেকে কি হয়ে গেল সে কথা ভাবছে। একটি ভুলের জন্য আজ মেহেরাব তার থেকে দূরে। কোথায় গেল লোকটা? দরজার কাছে পায়ের ধ্বনি শোনা গেল। মাহার ভেতরের প্রশান্তের হাওয়া বয়ে গেল। দরজার দিকে তাকালো। মেহেরাব ঘরে প্রবেশ করে বিছানায় শুয়ে পড়ল। হাত মুখ দেখে বোঝা যাচ্ছে বাহিরের কল থেকে ধুয়ে এসেছে। খাবার খাবেন না? না। মাহা আর কিছু না বলে নিজেও শুয়ে পড়ল। ক্ষুধা লেগেছে, তাও খেতে ইচ্ছে করছে না। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। তার খুব কান্না পাচ্ছে, তবুও কান্না করলো না। হঠাৎ অনুভব করলো এক জোড়া হাত তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। কান্নায় ভেঙে পড়ে মাহা। আর কখনো আমার কথার অবাধ্য হবে? আর কখনো হবে না, বিশ্বাস করুন, আর কখনো এই ভুল হবে না। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কান্না করা লাগবে না। এখন চলো খাবার খাবো, খুব খিদে পেয়েছে। তুমি তো খেয়ে বসে আছো। না, আমি খাইনি। তাহলে যে ঘুমাচ্ছিলে? আপনিও তো না খেয়ে ঘুমোচ্ছিলেন। তাতে তোমার কি? কথার প্যাঁচে ফেলছেন কেন? খেতে দিচ্ছ না যে, তাই। আমি কখন না করলাম? মাহা আর কিছু না বলে খাবার আনতে চলে যায়। এই লোক ইচ্ছে করে মাহার কথাগুলোকে পেঁচাচ্ছে। মেহেরাব মাহাকে জ্বালানোর জন্যই এভাবে কথা বলেছে। সে জানে তার বেগম সাহেবা তাকে ছাড়া খাবে না। মুচকি হাসলো মেহেরাব, তারপর ফিসফিস করে বলল, আপনাকে হারানোর ভয় আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় বেগম সাহেবা। আজ জমিদার বাড়িতে ছেলে মেয়েরা ছাদে আড্ডায় মেধে উঠেছে। অনেকদিন পরে সব ভাই বোনেরা একত্রিত হয়েছে আড্ডায়। সন্ধ্যার পর মেহেরাব তাদের ছাদে আড্ডা দেওয়ার জন্য ডেকেছে। মেহেরাব মাঝে মাঝে ভাই বোনদের একত্র করে তাদের খোঁজ নেয়। সে ভাই বোনদের প্রতি খুবই স্নেহশীল। বড় ভাইয়ের দায়িত্ব যথেষ্ট সুন্দরভাবে পালন করে। প্রতিটি ভাই বোনকে সযত্নে আগলিয়ে রাখে। তাদের কোনো আবদার অপূরণ রাখে না। তবে একজনের আবদার পূরণ করতে না পারায় আজও তার হৃদয়ের ব্যথা অনুভব করে। আদরের বোনটির সাথে এত দূরত্ব তৈরি হবে এভাবে কখনো ভাবতেই পারে না। সুভাষিনী নামটি মেহেরাবের রাখা, কত শখ করে রেখেছিল। সুভাষিনী যে নিজের চারপাশে সুভাষ সরাবে নিজের চঞ্চলতা দিয়ে, অথচ সে বোন যেন নামের বিপরীত হয়ে গেল। সুভাষিনী মেহেরাব বলতে পাগল ছিল। মেহেরাব যা বলতো তা অক্ষরে অক্ষরে পালন করত। কোনো কিছুর প্রয়োজন হলে মেহেরাবের কাছে আবদার করত। মেহেরাবের থেকে কত কিছু লুকোতো না, তবে লুকিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ কথা। সেই লুকায়িত কথা মেহেরাব যখন জানল তখন করার কিছু ছিল না। নিরুপায় ছিল মেহেরাব। তা কি সুভাষিনী কখনো বুঝবে? সেদিন সুভাষিনীকে দেখে মেহেরাবের বুঝতে অসুবিধা হলো না সুভাষিনী সুখে নেই। এতদিন ভেবেছিল বোন হয়তো সুখে আসছে, কিন্তু সুভাষিনী আসার পরে বুঝলো সুভাষিনী ভালো নেই। অনেক হয়েছে। যদি মেহেরাবের ধারণা ঠিক হয় তাহলে মেহেরাব এই বিষয় নিজে সংশোধন করবে। তার বোনকে অসুখী থাকতে দিবে না। খোঁজ লাগিয়েছে মেহেরাব। ছাদের একপাশে রেলিং এর দিকে তাকিয়ে মেহেরাব সুভাষিনীর কথা ভাবছিল। বাকিরা নিচে পাতানো বিছানায় বসে আড্ডা দিচ্ছে। কি ব্যাপার, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি, তুমি যাও, আমি আসছি। আপনার কি মন খারাপ? একটু আগেও তো ঠিক ছিলেন। আমাকে বলেন কি হয়েছে আপনার? বললাম তো কিছু হয়নি, তুমি যাও, আমি আসছি। আচ্ছা যাচ্ছি, এভাবে তাড়ানোর কি আছে? আর আমি কখন তাড়ালাম? মাত্রই তো। তুমি তো ভারী বচ্চাত মেয়ে, সব কথা পেঁচাও। তাহলে আমার কথা শুনুন, চলুন ওদের সাথে মজা করবেন। মাহা মেহেরাবের মন খারাপ বুঝে মেহেরাবকে এভাবে নিয়ে গেল মাহা। যা বুঝতে মেহেরাবের একটুও অসুবিধা হলো না। এই মেয়ের বয়স কম হলেও স্ত্রীর দায়িত্ব পালন করে নিপুণভাবে। বড় ভাবি, আসবো? আরে শিলা, আসো, জিজ্ঞেস করার কি হলো? ভাবি, বড় ভাই সাহেব কোথায়? সে তো এখনো আসেনি। কেন? ভাবি, আজকে 10 দিন হয়ে গেল, ফারুক এখনো বাড়ি আসলো না তো। তোমার ভাই সাহেব খোঁজ লাগাচ্ছে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না। খোঁজ লাগালে কি এতদিনে পাওয়া যেত না? সত্যি কথা বলেন, আমার ছেলেকে আপনারা সহ্য করতে পারেন না, তাই ওকে খোঁজার চেষ্টা করছেন না? এসব কি বলছো? ওকে কেন আমরা সহ্য করতে পারবো না? ওকে আমরা নিজের ছেলের মতোই তো আদর করেছি।
তাহলে আর কি বলবো, আমার ছেলেকে আজ 10 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে ওরা ছাদে আড্ডা দিচ্ছে। আমার ছেলেকে কি ওরা এই বাড়ির কিছু মনে করে না নাকি? অবশ্য অন্যদের বলে কি লাভ, আমার নিজের ছেলেই তো পুলিশ হয়েও ভাইয়ের খোঁজ নিচ্ছে না, কি সুন্দর ছাদে গিয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছে। শিলা, ওরা বাচ্চা মানুষ, ওদের উপর কেন রাগ করছো? তো কি করব, মেহেরাব আর ফারহানকে দেখছেন, ফারুকের কথা শুনেও যেন শুনছে না, ওরা চাইলেই খুঁজে বের করতে পারে। তুমি ওদের ভুল ভাবছো, ওরাও খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমাকে সব বুঝ দিবেন না ভাবি, আজ আমার দুঃখ কেউ বুঝতে চাইছে না। আমিও দেখব ওদের এই সুখ কয়দিন থাকে। আমার ছেলেকে হারিয়ে আমি যেমন ছটপট করতেছি, ওরাও একদিন এইভাবে ছট। আর কিছু বলার আগেই মেহেরাবের মা সুফিয়া বেগম শিলা বেগমের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। রাগে তার শরীর কাঁপছে। ছেলেগুলোকে কি অভিশাপ দিতে চাইল। ছেলেকে হারিয়ে শিলা বেগম যেন পুরোই পাগল হয়ে গেছে। সব ছেলে মেয়ের সাথে যে তার নিজের বড় ছেলেও যে আছে সে কথা কি ভুলে গেছে? হয়তো গেছে। ফারুক এবারে সবার থেকে ভিন্ন ছিল। তার খামখেয়ালি আর অসভ্য স্বভাবের জন্য কারোর সাথে তার মিলত না। তাই তো সে হারিয়ে যাওয়ায় কারো মনে তেমন দাগ কাটেনি। কিন্তু শিলা বেগম ছেলের সুখে কাতর হয়ে গেছে। দিনরাত ছেলের জন্য কান্নাকাটি করে আর আশেপাশে সবার সাথে খারাপ আচরণ করা শুরু করেছে। কিন্তু এখন বাড়াবাড়ি বেশিই করে ফেললো। শিলা, তুমি পাগল হয়ে গেছো? কি বলতে চাইছিলে? ওদের এতে দোষ কি? খবরদার ওদের নিয়ে যদি কিছু বলেছো। আম্মাজান, আপনার ছেলে আপনার হাতের চা খেতে চেয়ে। মাহার আগমন ঘটল কক্ষে। শিলা বেগম মাহার দিকে রাগি চোখে তাকিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মাহা তার যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে হাফসা বেগমকে বলে, আম্মাজান, কিছু কি হয়েছে? না, কিছু না, তুমি যাও, আমি মেহেরাবের জন্য চা বানিয়ে পাঠিয়ে দেব। আচ্ছা বলে মা সেখান থেকে চলে যায়। তবে বুঝতে পারি এখানে কিছু একটা হয়েছে। সকালের মেঘাচ্ছন্ন আকাশ হয়তো বৃষ্টির আগমন জানান দিচ্ছে। চারিদিকে অন্ধকারেরা ঘিরে ধরেছে। তবে পরিবেশ খুবই মোহনীয় লাগছে। ভোরের বাগানের ফুলগুলোর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে উঠেছে। সুবাস ছড়িয়ে দিয়েছে চারপাশে। এই সৌন্দর্য মেহেরাব আর মাহা উপভোগ করছে। ভোরের নামাজ পড়েই মেহেরাব মাহাকে বাগানে নিয়ে এসেছে। সকালের মিষ্টি আবহাওয়া মন ফুরফুরে করতে যথেষ্ট। মাটি দিয়ে তৈরি করা বেঞ্চে বসে আছে দুজন। মাহার কানে গুজা রক্ত জবা ফুল, যা একটু আগে মেহেরাব তার কানে গুজে দিয়েছে। বেগম সাহেবা, বলেন। কখনো যদি জানতে পারো আমি তোমার থেকে কিছু লুকিয়েছি, তাহলে কি আমাকে মাফ করতে পারবে? আপনার যদি বলতে না মন চায় তাহলে বলবেন না, আপনার ইচ্ছা। সব কথা আমাকে বলা লাগবে এমন তো কোনো কথা নেই। ভেবে চিন্তে বলো। ভেবেই বললাম, আমি জানি আপনি আমার থেকে কিছু লুকালে আমার ভালোর জন্যই লুকাবেন, তবে কিছু না লুকালেই খুশি হব আমি, কারণ আমি চাই আমরা দুজন একজন আরেকজনের কাছে খোলা বইয়ের মতো থাকবো। যদি বলে খোলা বইয়ের মতো হওয়া আমার পক্ষে সম্ভব না, তাহলে আপনার ইচ্ছে। আমি জানি আপনি আমার খারাপ চাইবেন না, তবে একটা অনুরোধ আমি থাকতে আপনি অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবেন না। তাহলে আপনি আমার কঠোরতার শিকার হবেন। আমি ব্যতীত অন্য কোনো নারীর ছায়াও আমি আপনার পাশে সহ্য করব না। শব্দ করে হেসে ওঠে মেহেরাব। মাহা এই হাসির কারণ বুঝে না। লোকটার মাথা গেল নাকি? তবে এই লোকের এই হাসি মাহার মন পিঞ্জরে আঘাত করতে সক্ষম। কি সুন্দর হাসি! ছেলে মানুষের হাসি বুঝি এত সুন্দর হয়? মেহেরাব মাহার দিকে তাকিয়ে হাসি থামিয়ে দেয়। তাহলে তো বেগম সাহেবের কঠোরতা দেখার জন্য হলেও নারীকে আনা লাগে। কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো মাহা। অশ্রু সহ কঠোর দৃষ্টি দেখতে অদ্ভুত ভয়ানক লাগছিল। তবে মেহেরাব সে দৃশ্য উপভোগ করে। মাহা আর কিছু না বলে উঠে যেতে নিলে মেহেরাব মাহার হাত ধরে বসিয়ে দেয়। আরে রেগে যাচ্ছ কেন? মজা করেছে। আমার এমন মজা পছন্দ না। আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি। সরি দিয়ে আমি কি করব? ওয়াদা করুন অন্য কোনো নারীর দিকে তাকাবেন না। ওয়াদা বেগম সাহেবা, আপনি ব্যতীত অন্য নারী এ মেহেরাবের জীবনে ধারে কাছেও আসবে না। শান্তির নিঃশ্বাস ছাড়ল মাহা। এতক্ষণ তার হৃদয়ে মনে হয়েছে কেউ ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। সে ব্যতীত অন্য কোনো নারীকে মেহেরাবের আশেপাশে ভাবাও তার পক্ষে সম্ভব না। মেহেরাব মাহাকে আগলিয়ে নিল নিজের বুকে। ইস, মেয়েটাকে কি বেশি কষ্ট দিয়ে ফেললো? তবে এই কষ্টের মাধ্যমে যে সে মাহার তার প্রতি অতুল ভালোবাসা দেখতে পেল। চারিদিকে ফুলের ছড়াছড়ি, মনোরঞ্জন পরিবেশ, সোনালি রোদের হাতছানি। মেহেরাব চোখ বুজে নিঃশ্বাস নিল এই সুন্দর পরিবেশে।
অনুভব করতে চাইল চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে। সে সময় মাহা আসলো ফুটফুটে একটি সুন্দর বাচ্চাকে নিয়ে। মাথায় ঘন কালো ছোট ছোট চুল, ঠোঁটজোড়া গোলাপি রঙের, চোখ দুটো টানা টানা, দেখতে অবিকল মাহার মতো। বাচ্চাটি তাকে দেখে হেসে উঠল। তার কোলে আসতে চাইল তার অংশ, মেহেরাবের অংশ। হ্যাঁ, তার অংশ। মাহার কোলে বাচ্চা, তার অংশ ছাড়া আর কার হবে? বাছিরে হাত বাড়িয়ে ডেকে ওঠে তাকে। আব্বা। মেহেরাব উচ্ছ্বাস মনে বাচ্চাটিকে কোলে নিতে এগোতে চায়, কিন্তু তার পূর্বেই মেহেরাবকে পেছন থেকে কেউ কড়া সুরে বলে। মেহেরাব আশ্চর্য হয়ে পেছনে তাকালো। পরিচিত মুখ, মেহেরাবের কাছের কেউ। বহুদিন পর মুখটি দেখে সে থমকে গেল। হৃদয়ে অশেষ যন্ত্রণারা হানা দিল। অস্পষ্ট সুরে মেহেরাব বলে উঠে, ফুপু আম্মা। সেই মুহূর্তে পিছন থেকে মাহার কান্না মিশ্রিত কণ্ঠ শোনা যায়। আপনি কেন এমন করলেন? মেহেরাব মাহার দিকে তাকায়। মাহা আস্তে আস্তে তার থেকে দূরে চলে যাচ্ছে। মুহূর্তে পরিবেশ পাল্টায়। চারিদিকে অন্ধকারেরা ঘিরে ধরেছে। মাহার কোলের বাচ্চাটি চিৎকার করে কান্না করছে। মেহেরাব ওদের ধরতে চাইছে, তবে তার হাত আর পা চলছে না। অবশ হয়ে গেছে যেন। ওদের কাছে না যেতে পেরে মেহেরাব চিৎকার করে মাহাকে ডেকে ওঠে। মাহা। মেহেরাবের চিৎকারে ধরফরিয়ে ঘুম থেকে উঠে মাহা। কি হয়েছে? ভয়ানক স্বপ্ন দেখেছেন? জোরে জোরে শ্বাস নিচ্ছে মেহেরাব। মনে হচ্ছে শ্বাস আটকে মারা যাবে। বিচ্ছিরি একটি স্বপ্ন দেখেছে সে। আচ্ছা, মেহেরাবের চোখে কি অশ্রু এসেছে? কিন্তু কেন? বহুদিন পর অতীতের পরিচিত কারো সাথে সাক্ষাৎ হলো বলে তার তো খুশি হওয়ার কথা ছিল। স্বপ্নটা খুবই অদ্ভুত ছিল। না না, সে আর এই স্বপ্ন নিয়ে ভাববে না। স্বপ্ন স্বপ্নই হয়, এগুলো নিয়ে ভাবার মানেই হয় না। ভাবনার ব্যাঘাত ঘটে মাহার কথায়। কি হলো, কিছু বলছেন না কেন? খারাপ স্বপ্ন দেখেছেন? না, তেমন কিছু না, তুমি ঘুমাও। খারাপ কিছু দেখলে বলে দিন, দেখবেন, বললে ভালো লাগবে। এত কথা বলছো কেন? আজকাল মুখ বেশি চলছে নাকি? হ্যাঁ, এভাবে কেন বলছেন? আমি তো আপনার ভালোর জন্যই বললাম। আমার ভালো চাওয়া লাগবে না, ঘুমাতে বলেছি, ঘুমাও। মাহা কিছু না বলে শুয়ে পড়ে। বুঝে মেহরাব তাকে বলতে চাইছে না, তবে সে তার ভালোর জন্যই বলেছিল। বললে যদি মন হালকা হয় এই কারণে। মেহরাব শান্ত চোখে মাহার দিকে তাকায়। বকা দেওয়াটা হয়তো ঠিক হলো না, কিন্তু বকা না দিলে যে এই মেয়ে তার স্বপ্নের কথা জেনে ছাড়ত, যা মেহরাবের পক্ষে বলা সম্ভব নয়। কি অদ্ভুত! চোখ বুঝলেই বাচ্চাটি নিষ্পাপ মুখ ভেসে উঠছে। মাহার মতো অবিকল চেহারা। হায় আফসোস, বাচ্চাটিকে ছুঁয়ে দেখা হলো না। আবারও অসহায় হয়ে পড়ল মেহেরাব। স্বপ্নটা ভুলতে পারছে না কেন? আচ্ছা, যদি সেই স্বপ্ন বাস্তব হয়? না, মেহেরাব এমন কখনো হতে দিবে না। মাহা তার ছিল, আছে, আর সারা জীবন থাকবে। তাদের সম্পর্ক পবিত্র। এই সম্পর্ক ভাঙার জোর কারো নেই। আর না মেহেরাব এমন কিছু হতে দিবে। মেহেরাব আর মাহার বিয়ের 2 বছর পেরিয়ে গেছে। তাদের সম্পর্ক আগের থেকে আরো বেশি মজবুত হয়েছে। ছোট মাহা এখন সংসার সামলানো শিখেছে, তবে চঞ্চলতা তেমনটাই রয়ে গেছে। জেনে বুঝে শাশুড়িকে রাগাতে ভালো লাগে তার, কারণ সে জানে তার শাশুড়িও তাকে খুব ভালোবাসে। মিতালের বিয়ে ঠিক হয়েছে, সবাই সে বিয়ে নিয়েই ব্যস্ত। কোনো কিছুর কমতি রাখা যাবে না। জমিদার বাড়ির মেয়ে বলে কথা, তবে তারা কি মিতালির মনের খোঁজ নিয়েছে? মেয়েটার বিয়েতে মত আছে কিনা? মিতালির মনে যে অন্য কারো বসবাস, মিতালি সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না। বলবে কিভাবে? যাকে সে ভালোবাসে সে তো তাকে ভালোবাসে না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে?